সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 776তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ তারেক হোসেনের জীবনের হৃদয় কাঁপানো এক পারিবারিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, এই তারেক হোসেন বর্তমানে একজন সৌদি প্রবাসী। তিনি এখন পর্যন্ত সৌদি আরবে আছেন এবং তার গল্পটা এমন একটা গল্প, তিনি তার শাশুড়িকে হজে নিয়ে 50 বৎসর বয়সী শাশুড়িকে হজে নিয়ে তারেক বিয়ে করে। এমনই এক ঘটনা ঘটায় যেটা আসলে বিশ্বাস করার মতো না। কিন্তু কেন সৌদি প্রবাসী তারেক ভাই তার নিজ শাশুড়িকে সৌদি আরবে নিয়ে বিয়ে করে, এক লোম রহস্যকর বাস্তব ঘটনা। বন্ধুরা, আপনার গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে অবাক হয়ে যাবেন, যেহেতু গল্পটা একটা মামলাধীন অবস্থায় আছে, যার জন্য আমি গল্পের নাম ঠিকানা সহ অনেক কিছুই হাইড করব। তারপরও চেষ্টা করব গল্পের মূল টপিক্সটা আপনাদেরকে বোঝানোর জন্য। আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আমাদের বরিশালের ভাই বর্তমান সৌদি প্রবাসী তারেক হোসেনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তারেক হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা ভাই সহ বড় একটা বোন, আর তাছাড়া ছোট একটা বোন। আমরা টোটাল 2 বোন 3 ভাই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে কোন এক প্রত্যন্ত গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন সরকারি চাকরিজীবী। আমার বাবা সরকারি দপ্তরের তেমন কোনো বড় কর্মকর্তা নয়। আমাদের এলাকার যেই ডাক অফিস আছে, আমার বাবা পেশায় একজন ডাক পিয়ন। সে সময়টাতে মোবাইল ফোন ছিল না ইন্টারনেটের এমন সুব্যবস্থা। দূর দূরান্ত থেকে মানুষ তার প্রিয় মানুষের খোঁজখবর নেওয়ার জন্য চিঠিপত্রটাকেই ব্যবহার করত এবং চিঠিপত্রের মাধ্যমেই মানুষ মানুষের খোঁজখবর ভালো মন্দ জানত। তো আমার বাবা আমাদের এলাকার যেই ডাক অফিস আছে, সেই ডাক অফিসের আমার বাবা পেশায় ছিল একজন ডাক কর্মকর্তা। প্রতিজনের বাড়িতে গিয়ে আমার বাবা চিঠি পৌঁছায় দিত এবং মানুষের বাড়ি থেকে চিঠি এনে ঢাকের ওই অফিসে ফেলতো। এটাই ছিল আমার বাবার কাজ। আমার বাবা আমাদের এলাকাতে ভীষণ সুপরিচিত একজন মানুষ ছিল। আমি শুনেছিলাম আমার জন্মের আগে নাকি আমার বাবা যাত্রা গানের অনুষ্ঠান করত। যাত্রাপালার অনুষ্ঠানে আমার বাবা অনেক পরিচিত একজন মুখ ছিল। কনকনে শীতের রাতে চাদর মুড়ি দিয়ে অজপাড়াগের মানুষগুলো যাত্রার ওই অনুষ্ঠান দেখতো। আমার বাবা মানুষকে হাসাতো, মানুষকে কাঁদাতো তার অভিনয়ের মাধ্যমে। সেই দিয়েও আমার বাবা আমাদের অত্র এলাকাতে অনেক পরিচিত একটা মুখ। আমাদের পরিবারের আরও কিছু সদস্য আছে, তাদের নামগুলোও বলি। আমার একজন কাকি আছে। আমি শুনেছিলাম আমার কাকা নাকি মারা গেছে, কিন্তু আমার কাকি আছে। কিন্তু আমার কাকি আমাদের সাথে থাকে না, আমার কাকি তার বাপের বাড়িতে থাকে। আমার একটা কাকাতো বোনও আছে, যার নাম হচ্ছে তানজিলা। আর আমার কাকি ওই তানজিলার নানু বাড়িতেই থাকে, আমাদের এখানে থাকে না। কাকা মারা যাওয়ার পর নাকি আমাদের এলাকা ছেড়ে চলে গেছে। যাই হোক, এই নিয়ে অনেক ঘটনা আছে। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি আস্তে আস্তে করে অনেক অংশে বড় হই। তো যেহেতু আমার অনেক ভাই বোন ছিল, প্রত্যেকে আমাকে অনেক আদর করতো, ভালোবাসতো। সবার ছোট হিসাবে আমি এবং আমার ছোট আরেকটা বোন আছে, আমরা দুজনেই সবার আদর ভালোবাসা পাইতাম। এরকম করে আস্তে আস্তে বড় হই, দুনিয়াদারি সম্বন্ধে বুঝতে শিখি, জানতে শিখি। একটা পর্যায়ে মানুষের হাতে হাতে মোবাইল ফোন বাড়তে শুরু হয় মোবাইল ফোনের মাধ্যমে মানুষের খোঁজ খবর নেওয়া। আমার বাবার ওই ডাকের অফিসটা তখন আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছিল। সরকারি দপ্তর থেকে তখন ডাক অফিসের যেসব কার্যকলাপগুলো ছিল প্রায় সব কিছুই বন্ধ হয়ে যাওয়ার পথে। আমার বাবাকে আগের মতো আর স্যালারিও দেওয়া হতো না এবং আমার বাবা অনেক অংশেই নিস্তেজ হয়ে পড়ে। আগে যেরকম সাইকেলের ঘন্টা বাজিয়ে ঢকঢক করে গ্রামের পর গ্রাম হেঁটে গিয়ে মানুষকে চিঠিপত্রের সুবিধা দিত, এগুলো আমার আব্বার পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আমার আব্বু তখন গর্বইটা হয়ে যায়, আমাদের আর কোনো ইনকামের রাস্তা থাকে না। বড় ভাইয়াগুলো তখন মাঠে ঘাটে কাজ করে, এখানে ওইখানে কাজ করে, তাদের ইনকামের তাদের উপার্জনের টাকায় তখন আমাদের পরিবারটা চলতে শুরু করি। এমন করেই দিনে রাতগুলো কাটতে থাকে। আমি পড়াশোনার প্রতি খুব মেধাবী একজন ছাত্র ছিলাম। আমার বাবা এবং মা দুজনের অনেক স্বপ্ন ছিল যে তারা আমাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবে এবং আমি একদিন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব। আমার আব্বা বলে আমি সরকারের ছোট দপ্তরের একজন কর্মকর্তা ছিলাম, কিন্তু আমার স্বপ্ন আমার ছোট ছেলে তারেক একদিন বাংলাদেশের অনেক বড় পর্যায়ে সরকারি একজন কর্মকর্তা হবে।
আমার ছেলেকে নিয়ে আমি একদিন গর্ব করে সবার কাছে বলবো যে আমার সন্তান আমার মুখ উজ্জ্বল করেছে। সেই নিরিখে বাবা আমাকে পড়াশোনা করাতো। কিন্তু আমার বাবা এবং মায়ের মাঝে কিছু কিছু ব্যাপার আমার কাছে একটু অন্যরকম লাগতো। মানে আমি বুঝতে পারতাম যে আমার মা কোনো একটা ব্যাপার নিয়ে আমার আব্বার সাথে ঝগড়া করে। যখন আমি মোটামুটি বড় হই, আমি তখন ক্লাস 10-এ পড়ি, এসএসসি পরীক্ষা দিব। এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে একদিন দুপুরবেলা কোনো একটা কারণে আমার আব্বা আম্মা দুজনে ঝগড়া লেগে যায় এবং প্রচণ্ড রকমের ঝগড়া লাগে। ঝগড়া লাগার এক পর্যায়ে আমার মা বলে, তোমার জন্য তানজিলার বাবা মারা গেছে, তোমার জন্য তানজিলার বাবা দুনিয়া ছাড়ছে এবং তানজিলার মায়ের সংসারটা ভেঙে সে এখন তার বাপের বাড়িতে পড়ে আছে বিধবা হয়ে একটা মেয়েকে নিয়ে। তুমি আল্লাহর কাছে কোনোদিনও শান্তি পাবা না। আমার আব্বা তখন বারবার মাকে বলতেছিল যে তুমি ছেলেদের সামনে, সন্তানের সামনে এসব কী কথা বলছো, তুমি চুপ করো, এসব কথাবার্তা আমার সন্তানরা শুনলে আমি তাদের সামনে মুখ দেখাবো কেমন করে, তুমি চুপ করো। কিন্তু কোনোভাবে আমার মায়ের মুখ বন্ধ রাখা গেল না। মা তখন চিৎকার করে করে পুরো বাড়ির মানুষের সামনে আমার আব্বার মান সম্মান সব ধূলিসাৎ করে দিল। চিৎকার করে মা একের পর এক আমার বাবার কুকীর্তির কথাগুলো বলতে থাকে। এগুলো এরকম করে বলতে বলতে আমার ভিতর তখন খুব খারাপ লাগা কাজ করে। মানে আমি তখন অনেক অংশেই আব্বার কথাগুলো শোনার পরে আব্বার প্রতি অনেক ধরনের ঘৃণা কাজ করতে শুরু করে। যাই হোক, তো সেদিনটা কেটে যায়, রাতটাও কেটে যায়। পরের দিন সকালবেলা আমার আব্বা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, আমি তখন আমার আম্মুর কাছে যাই। আম্মুর কাছে গিয়ে আমি তখন আম্মুকে বলি, আম্মু তোমার আমি কয়টা কথা জিজ্ঞেস করব, তুমি আমার কাছে সত্যি সত্যি জবাব দিবা। এটা বলার পর আমার আম্মু তখন একটু মনে হয় রেগে যায় এরকম আর কি, যে কেন আমি এরকম করে প্রশ্ন করতেছি, যেহেতু গতকালকে আমার আব্বার সাথে আম্মার একটা ঝগড়া হয়েছে। তো আমি বললাম যে মা, তুমি আমার কাছে একটু সত্য করে বলবা যে আসলেই আমার বাবার সমস্যাটা কী ছিল। তুমি যে বললা তানজিলার বাবার মৃত্যুর জন্য আমার আব্বা দায়ী, তো আমার আব্বার ছোটো ভাই তো ছিল আমার কাকা, তো কাকা মারা যাওয়ার পিছনে আব্বার দায়ী কেন হবে? আমার আম্মা বলে, তুই ছোট মানুষ, এত সব বুঝবি না, আর এসব বোঝার তোর প্রয়োজনও নেই, তুই এখন পড়াশোনা কর। এই জিনিসটা আমাকে তখন খুবভাবে টেনশন দিত যে আমার মা এই কথাগুলো কেন বললো আমার বাবাকে, এবং এর পিছনে কোনো না কোনো একটা কারণ লুকিয়ে আছে। আমি কিন্তু আমার চাচাতো বোন তানজিলাকে অনেক পছন্দ করতাম। ও মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, আমার খুব ভালো লাগতো। লাস্ট প্রায় 5-6 বছর মতো আর আসে না, যুবতী হয়ে যায়, বড় হয়ে যায়, এবং বড় হয়ে যাওয়ার পরে আমাদের পরিবার আর খুব একটা আসে না। কিন্তু এমনি মাঝে মাঝে আসতো, আমার ভালো লাগতো। তো তানজিলার বাবার সম্বন্ধে এরকম একটা কথা শোনার পরে নিজের ভিতরে কেমন জানি কৌতূহলের জন্ম সৃষ্টি হয়। যাই হোক, আস্তে আস্তে আমি তখন এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসি রেজাল্ট আউট হয়। এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে তো আমি তখন কলেজে ভর্তি হবো, কলেজে পড়াশোনা করতেছি। একইভাবে ওই যে আজ থেকে অনেক মাস আগে যেরকম আমার আব্বা আম্মা দুজনেই তুমুল রকমের ঝগড়া লেগে যায়, সেম ওই দিনও দেখতে পাই যে আমার বাবা এবং মা আবারও ঝগড়া লেগে যায় পুনরায়। ঝগড়ার মাত্রাটা এতটাই তীব্র হয়ে যায় ওই দিনের মতো। একইভাবে আমার বাবা তখন আমার মায়ের গায়ে হাত তোলে, এবং সেদিন কোনোভাবেই মায়ের মুখ বন্ধ করতে পারতেছিল না। এবং ওইটা শুক্রবার ছিল, জুমার নামাজের আগে। তো এরকম আমাদের বাড়ির উঠান দিয়ে কিন্তু আবার মসজিদে যেতে হয় জুমার নামাজ পড়ার জন্য, কারণ আমাদের বাড়িটা পার হলেই কিন্তু জুমা মসজিদটা। তো যার জন্য বেশিরভাগ মানুষগুলোই আমাদের বাড়ির উপর দিয়ে মসজিদে যাচ্ছে। তো এই দৃশ্যর এমন একটা অবস্থার ভিতরে আমার আম্মা যখন চিৎকার করে করে বাবার এই কুকীর্তির কথাগুলো বলতে শুরু করে, এমন কথাগুলো যখন মানুষই শুনতে শুরু করে, আমার আব্বা তখন ভীষণ লজ্জাও পায়, এবং সেই লজ্জার সূত্র ধরে আমার মায়ের গায়ে হাত তোলে। যাই হোক, মারে ওই দিন মাকে খুব মারে। তো আমি যাই এবং আমার বড় ভাইয়া যায়, সবাইকে আব্বাকে ছুটিয়ে দিই, আব্বার হাত থেকে মাকে বাঁচাই। তো বাঁচানোর পরে সেদিন রাতের বেলায় পুনরায় মা আমাকে নিজেই বলতেছে যে তুই না ওই দিন শুনতে চাইছিলি যে কেন আমি তোর বাবাকে এসব কথা বলি, আমি আজকে নিজেই তোর কাছে বলবো। মা ওই দিন স্বেচ্ছা আমাকে বলতে চায় যে আসলে মূল ঘটনাটা কী। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, বলো তাহলে শুনি। আমি আমার মায়ের মুখে শুনতে পাইলাম যে তানজিলার মা আমার তানিয়া চাচি, আমার ওই তানিয়া চাচিকে নাকি আমার আব্বা খুব পছন্দ করতো। আমার কাকা বিয়ে করার পরেও ওই মহিলাটার উপরে আমার মায়ের আমার বাবার এক ধরনের আক্রোশ ছিল, এবং আক্রোশের সূত্র ধরে যেহেতু আমার বাবা বড়, আমার কাকা ছোট, তো তানিয়া আন্টিও ছোট, তো সেখানে আমার বাবা তখন বিভিন্নভাবে এই চাচিকে প্রলোভন দেখাইতো যে আমি তোমাকে বিয়ে করব, তুমি আমার ছোটো ভাইকে ছেড়ে দাও, এটা ওইটা নাকি আমার আব্বাকে আমার আব্বা নাকি চাচিকে বলতো। এবং বলার সূত্র ধরে একটা পর্যায়ে নাকি চাচি আমার কাকাকে ছেড়ে দেয়, তানজিলা হওয়ার পরে আমার কাকাকে ছেড়ে দেয়। এবং আমার কাকাকে ছেড়ে দেওয়ার পরে কাকা তখন এই কষ্টটা সহ্য করতে পারলো না,
সহ্য করতে না পেরেই চাচি চলে যাওয়ার পরে, আমার চাচাতো বোনটা চলে যাওয়ার পরে কাকা নাকি তখন আত্মহত্যা করে। এবং এক ডিলে আমার মা বলে যে আমার আব্বা নাকি এক ডিলে দুই পাখি পায়। মানে একে তো কাকার সংসারটা ভেঙে যায়, তানজিলার মাকেও আমার বাবা মাঝে মাঝে পাইতো, বাবার সাথে এখানে ওইখানে যাইতো, এবং তাদের মাঝে একটা অবৈধ সম্পর্কও ছিল। আম্মা এটা বলে ইভেন আমার কাকার যে সম্পত্তিগুলো ছিল, মানে আমার দাদার যে সম্পদ দুইটা ভাগ হইতো, আমার কাকা মালিক হইতো, সেখানে কাকা মৃত্যুর পরে দাদার সমস্ত সম্পদগুলো কিন্তু আমার আব্বা একাই পেয়ে যায়। এই জন্য আমার মা ওই দিন খুব রাগ করে বাবার উপরে একদম রেগে মেগে আমাকে বলে যে তোর বাবা হচ্ছে ভীষণ ভীষণ রকমের নিকৃষ্ট একটা মানুষ, এরকম মানুষ পৃথিবীতে হতে পারে না। আমার দুর্ভাগ্য যে আমি এরকম একটা অসৎ খারাপ চরিত্রের লোকের বউ হয়েছি। মা সেদিন আমাকে দুঃখ করে অনেকগুলো কথা বলে। কথাগুলো বলার পরে আমি তখন আর মাকে বুঝাই যে মা এগুলো বললো না, যা হবার তা তো হয়েই গেছে, এখন আজ থেকে এত বছর আগের কথা, এখন এসব কথাকে টেনে হেসড়ে যদি তুমি সামনে নিয়ে আসো তাহলে এটাতে তো মা ভালো দেখে না, যা হবার হয়ে গেছে, তুমি সব কিছু ভুলে যাও। এগুলো আমি আমার আম্মাকে বোঝাচ্ছিলাম। তো যাই হোক, এরপরে আমি যখন কলেজে ভর্তি হই, কলেজে পড়াশোনা করতেছি, তো সেই সময়টাতে আমি আমার আমার চাচাতো বোন তানজিলাকে এবং আমার আম্মাকে খুব তানজিলার আম্মাকে খুব মিস করতাম আর কি। যে আমার আব্বার কারণে নিজের ভিতর তখন কেমন যেন একটা অনুশোচনা বোধ কাজ করে, অপরাধ বোধ কাজ করে, যে আমার আব্বার কারণে তানজিলা তার বাবাকে হারাইছে, এবং তানজিলাও তো আজকে আমাদের পরিবারেই থাকতো, আমাদের ঘরের পাশেই তাদের ঘর হইতো। এই জিনিসগুলো থেকে চিন্তা করতে করতে তানজিলার প্রতি আমার একটা সিম্প্রীতি, এক ধরনের একটা মায়া ভালোবাসা কাজ করে। সেই মায়া ভালোবাসার কাজ করার সূত্র ধরে আমি তখন আস্তে আস্তে আমার মাকে বলি যে মা, ওই সময় তানজিলা আবার এসএসসি পরীক্ষা দেয়, ওর এসএসসি রেজাল্ট আউট হয়, তো পাস করে আমরা লোক মারফতে শুনতে পাই অন্যদের দিকে। তো আমি একদিন আমার আম্মুরে বললাম যে আম্মু, তানজিলা তো এসএসসি পরীক্ষা দিয়েছে এবং এসএসসিতে পাসও করছে, চলো না আমরা একদিন গিয়ে তানজিলাকে দেখে আসি। আমার আম্মু আমাকে বলে না, আমি যাব না, গেলে তোর আব্বা রাগ করবে, জানতে পারলে খুব ঝামেলা করবে। আমি বললাম আরে বাবা জানবে কেমন করে? আমি বলবো যে আমার কলেজে অনুষ্ঠান আছে, এটা বলে তোমাকে সকালবেলা আমি নিয়ে যাব, এবং নিয়ে যাওয়ার পরে তুমি আর আমি মিলে আমরা তানজিলাদের বাড়িতে যাব, তানজিলার নানু বাড়িতে যাব। তো সেখানে যাওয়ার পর আমি তানজিলাকে দেখব। এগুলো আমি আমার আব্বাকে মাকে বললাম। তো মা আসলে রাজি হয় না এই কারণে, যেহেতু তানজিলা এখন যদি আমাদের বাড়িতে আসে বা আমাদের সাথে যোগাযোগ রাখে তাহলে হচ্ছে আমাদের কাছে সম্পদ পাবে, সেই সম্পদ তানজিলা দাবি করবে, যেহেতু তানজিলার বাবা মারা গেছে। তো ওই জন্য আমার আব্বা আবার ওইখানে আমাদেরকে যেতে দেয় না, বা চাচির সাথেও মিশতে দেয় না, আমার চাচাতো বোনের সাথে আমার আব্বা আমাদের কোনো সম্পর্ক রাখতেছে না। তো এবার আমি ওরকম করে মাকে বোঝানোর পরে মা কিন্তু আবার চাচিরও অনেক পছন্দ করতো, আমার চাচির সাথে আমার আম্মুর অনেক ভালো সম্পর্ক ছিল, এবং একইভাবে আমার চাচিও কিন্তু আমার আম্মাকে খুব পছন্দ করে। যাই হোক, আমি সেদিন আমার আম্মারে বললাম যে আম্মা ঠিক আছে, তাহলে তুমি চলো আমরা একটু চাচিরে দেখে আসি। তো একইভাবে পরের দিন সকালবেলা আমার আম্মার আমি তখন বের হয়েছিলাম। আব্বা তখন বলে কিরে তোর আম্মারি নিয়ে কই যাস? আমি বললাম আমার কলেজে একটা অনুষ্ঠান আছে আব্বা, আম্মারি নিয়ে যাবো। তারপর তখন হাসতে হাসতে বলতেছে তোর কলেজের অনুষ্ঠান, তুই নিবি বাপকে, নিতাসোস মাকে, কেন তোর সারাটা কি বলছে সুন্দরী মা থাকলে নিয়ে যাওয়ার জন্য? আমার আব্বা একটু রসিকতা করা মানুষ, তো ওরকম করে দুষ্টমি করে বলে। তা আমার আম্মু বলে ছেলের সামনে কেমনে কথা বলতে হবে, কথা বলেও শিখো নাই, নির্লজ্জ, এগুলো বলে। তো বলার পর আমি তখন আমার আম্মুকে টাই না নিয়ে চলে যাই। হোক, এইভাবে কলেজে যাই। কলেজে যাওয়ার পরে কলেজে আমি তখন আমার ড্রেসগুলো চেঞ্জ করি, আমাকে হোস্টেল আছে, হোস্টেলের মধ্যে চেঞ্জ করে আমি তখন আম্মুকে নিয়ে তানজিলাদের বাড়িতে যাই। এবং তানজিলাদের বাড়িতে যাওয়ার পরে তানজিলাদের নানু বাড়িতে যাই। ওইখানে যাওয়ার পর আমি দেখলাম যে উঠানে তানজিলা হচ্ছে অন্য মেয়েগুলোর সাথে কুতকুত খেলতেছে। গ্রামের মেয়েরা কুতকুত খেলে খুব সুন্দর, ওরকম করে কুতকুত খেলতেছে। ওকে দেখার পরে আমি যেন অন্য কোনো রাজ্যে হারিয়ে যাচ্ছিলাম। মেয়েটা দেখতে যেমনই লম্বা, আগে মনে হয় আমি তাকে প্রায় 3-4 বছর আগে একবার দেখেছিলাম, আমাদের বাড়িতে গেছিল, এরপর আর ওভাবে দেখা হয়নি। কিন্তু আজকে তাকে দেখার পরে আমার এত বেশি ভালো লাগতেছে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি জাস্ট অপলক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছি, অদ্ভুত সুন্দর লাগতেছিল তাকে। যাই হোক, আমি আর কাউকে কোনো কিছু বলতেছি না, তার দিকে তাকিয়ে আছি। তো ঘরের ভিতরে উঠানে গেলাম, যাওয়ার পরে ও তখন আমাকে দেখে চিনছে, কাছে এসে বলছে তারেক ভাইয়া। তা আমার মারে দেখছে, মারে জড়ায় ধরছে, পর আমাদেরকে ঘরের ভিতরে নিল। চাচি আম্মা তখন আসলো, আমরা তো গেলাম একদম পড়ন্ত দুপুরে। দেন চাচি আম্মা তখন হচ্ছে ওই যে লেবুর শরবত বানায় নিয়ে আসছে, আমাকে আর আম্মুকে শরবত দিল, এবং আম্মুকে বলতেছে আজকে এত বছর পরে কি মনে করে আমার বাড়িতে আসলেন, আপনি তো ভুলেই গেছেন, আমার বাড়িতে আসেনও না এবং আমাদের কোনো খোঁজখবরও নেন না। তো আমার মা বলতেছিল যে জানেন তো আমার বাড়িতে কে আছে, এই লোক থাকা অবস্থায় কি আর ঘর থেকে বেরোয়া যায়, এবং সে তো আমারে খুব সন্দেহ করে, এবং ইদানিং আমার গায়ে পর্যন্ত হাত তোলে, আমি খুব খারাপ অবস্থার মধ্যে আছি, আমি আগের মতো নাই, অতটা সুখে নাই।
এই কথাগুলো চাচি আম্মা হচ্ছে আমার আম্মাকে মানে আমার আম্মা চাচি আম্মাকে বলে। যাই হোক, দুজনে তখন কথাবার্তা বলতেছে। তখন তো দুপুর, একদম দুপুর। তো আমি দেখলাম যে তানজিলা হচ্ছে ঘরের দরজায় দাঁড়ায় আছে। তাই আমি বললাম যে মা, গ্রামের এলাকা তো, আমি একটু হাইটে আসি। আম্মু বলে ঠিক আছে যা। আমি তখন আসলাম। ওই সময় বড়ইয়ের সিজন ছিল, যেটাকে শুদ্ধ ভাষায় কুল বলে। তো এরকম বড়ই ছিল গাছের মধ্যে, মানে আপনার একদম টক টাইপের বড়ই ছিল। তো তানজিলা আমি বললাম যে তানজিলা আমি বড়ই খাবো। তো ও কী করলো, ওদের মানে ঘরের পিছনে বড়ই গাছটা, ওদের গাছের মধ্যে উঠে গেল। গ্রামের মেয়ে তো, ওর তো অনেক সুন্দর, এমন লম্বা টম্বা সুন্দর, সর্বদিক থেকে খুবই পারফেক্ট। একদম দৌড়ে গাছের মধ্যে উঠছে, গাছের মধ্যে উঠা বড়ই গাছটা লাড়া দিল। ভাই ঝুপঝুপ ঝুপঝুপ করে একদম পাকা পাকা বড়িগুলো নিচে পড়লো। টক মিষ্টি ঝাল ওইটার মধ্যে বড়িগুলো পাইলাম। পাওয়ার পরে লবণ মরিচ দিয়া আমরা দুজনে মিলে ইচ্ছা মতো বড়ই খাইলাম। খাইতে খেতে বিকেল হয়ে গেছে, ঘোরাফেরা করতেছি। এর মাঝে কাকি ডাকতেছে যে খাবার হয়েছে, খাবার খেয়ে যাও, তাড়াতাড়ি আসো। খাবার খাওয়ার জন্য টানাটানি করতেছে। পরে ঘরের মধ্যে গেলাম, যাওয়ার পরে চাচি আম্মা তখন খাবার দিল অ্যান্ড আমরা তখন খাবার খাইলাম। যাই হোক, খুব ভালোই লাগলো। যে মানে এতটাই ভালো লাগলো আসলে বলে বোঝানোর মতো না। তো খাবার খেলাম, মুরগির মাংস রান্না করছে চাচি আম্মা। মুরগির মাংস দিয়ে আমি আর মা পেট ভরে ভাত খেলাম। এবং খাবার শেষ হওয়ার পরে তো আম্মু তখন বলতেছিল যে প্রায় ওই সময় বিকাল গড়িয়ে সন্ধ্যার কাছাকাছি। আম্মু বলতেছিল যে তাড়াতাড়ি চল, তোর আব্বা তো আবার পুরো বাড়িটা মাথায় করে নিয়ে যাবে, দেখা যায় আরও সমস্যা হয়ে যাবে, তুই তাড়াতাড়ি চল, আমাকে বলতেছিল। আমি তখন বললাম যে ঠিক আছে আর লেট করবো না, চলো আমরা দুজনে চলে যাই। পরে আমি আর আমার মা মিলে চলে যাচ্ছিলাম আমাদের বাড়িতে। তো তানজিলা তখন খুব মন খারাপ করে, মানে ও ভীষণ মন খারাপ করে, আমাকে বলে যে আর আসবেন না, মানে আর আপনাকে দেখবো না। আমি তখন বললাম যে তুই যেহেতু আসিস মাঝে মাঝে আসবো। চাচি আম্মাও বলে যে তারেক তুই মাঝে মাঝে আসিস অ্যান্ড তুই আসলে ভাল লাগবে, আমাদের বাড়িতে আসিস, এটা বলে। তো যাই হোক, ওই দিন চলে আসলাম এবং আসার পরে এই যে তানজিলাকে একটা নজর দেখেছিলাম ভাই, তখনই আমি কেন জানি মানে কেমন জানি তানজিলার উপরে অনেকটাই দুর্বল হয়ে গেছি। মানে ওর চাহনি, ওর কথাবার্তার স্টাইল, সমস্ত কিছু আমাকে কেমন যেন ওর প্রতি একটা অ্যাট্রাকশানে তৈরি করে ফেলে। আমি ওর প্রতি খুব আকর্ষণীয় হয়ে পড়ি। এর 2-3 দিন পরে আমি আবারও কলেজে যাওয়ার নাম করে, মানে কলেজেই যাই, কলেজ থেকে আমি আবার তানজিলাকে দেখার জন্য ওর নানু বাড়িতে যাই। তো যাওয়ার পরে ওই দিন চাচি আম্মা খুব ব্যস্ত থাকে, উঠানের মধ্যে কি জানি শুকাইতে দেয় গুড়ি বা কি এই টাইপের সাদা টাইপের। তো এগুলো উনি তখন নাড়াচাড়া করতেছে। আমি আর তানজিলা তখন ঘরের মধ্যে বসে দুজনেই প্রচুর দুষ্টুমি করতেছি, অনেক দুষ্টামি করতেছি। ওর এসএসসি রেজাল্ট আউট হয়েছে, আউট হওয়ার পরও তখন একটা মাদ্রাসায় ভর্তি হয়েছে, মানে আলেম পড়বে, মাদ্রাসায় ভর্তি হয়েছে, ওইখানে পড়তেছে। তো মাদ্রাসাও তখন পড়াশোনা করতেছে, আমি তো তখন কলেজে পড়তাম। তো দুজনে মিলে অনেক গল্প গুজব করি, অনেক কথাবার্তা বলি, অনেক মানে দুজনের মাঝে অনেক কথাবার্তা হয়। এরকম করতে করতে আমি তখন চলে যাই। তো মাঝে মাঝে আসি, কথাবার্তা বলি, এরকমই। বাট ওইটা কোনো ওরকম কোনো সম্পর্ক না। এমন করতে করতে একদিন হঠাৎ করে আমি আসার পরে তানজিলা কেমন জানি মনটা খুব খারাপ করে এবং আমার কাছে কান্না করতেছে, মানে মনটা খারাপ করে কাঁদতেছে। মানে কিরে কাঁদতেছিস কেন, কী হয়েছে? কোনো কিছু বলে না, কান্না করতেছে। তো উঠানে চাচি আম্মা ছিল, চাচি আম্মাও খুব বকতেছে ওরে যে তোরে মেরে ফেলবো আমি, তোরে আমি বাঁচিয়ে রাখবো না, তোর মতো মেয়ে বেঁচে থাকার দরকার নাই, এটা ওইটা বলে খুব কান্নাকাটি করতেছে। তোর বাপ চাচারা যেরকম তুইও এরকম, তুই কোনোদিন মানুষ হইবি না, এগুলো ওরে বলতেছে। পরে আমি আসছি, আমি উঠানে মানে ঘরের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে ওর এরকম কান্নাকাটি অবস্থা দেখে আমি চাচিরে জিজ্ঞেস করতেছি, চাচি কী হয়েছে, ওরা এরকম বকতেছেন কেন, সমস্যাটাকে আমার কাছে বলেন। চাচি বলে ওরে জিজ্ঞেস কর না কী হয়েছে, ও আজকে কী ঘটনা ঘটাইছে। তাই আমি বললাম যে তানজু কী হয়েছে আমার কাছে বলতো, ভাইয়ের কাছে বল কী হয়েছে। পরে পরে বলে ভাইয়া আমার না, আমি কিন্তু আত্মহত্যা করবো, এরকম করে বলতেছে। আমি বললাম কী বললি, তুই আত্মহত্যা করবি? তুই মাদ্রাসায় পড়াশোনা করিস, মানুষের মতো মানুষ হবি, পড়াশোনা করবি, নিজের পায়ে দাঁড়াবি, আত্মহত্যা করবি মানে আত্মহত্যা করার মতো কী এমন ঘটনা ঘটছে যে তোর আত্মহত্যা করতে হবে? পরে আমার বলতেছে আম্মু এক বুড়া বেটার কাছে আমাকে বিয়ে দিতে চায়, আমি বিয়ে করবো না। আমি তখন বললাম ও আচ্ছা এই কথা, তো ঠিক আছে আমি চাচি আম্মার সাথে কথা বলি, তুই চিন্তা করিস না। পরে আমি চাচি আম্মার কাছে যাই, কাছে গিয়ে চাচি আম্মারা বলে চাচি আম্মা কী হয়েছে আমার বলেন তো। পরে বলে রে বাবারে, একটা লোকেরে আমার খুব পছন্দ হয়েছে, লোকটা কাতার থাকে, এর আগে একটা বিয়ে করছে, তার বউটা মারা গেছে। কিন্তু বউটা মারা গেছে এবং লোকটাও দেখতে শুনতে খুব ভালো, নম্র ভদ্র, সমস্ত দিক থেকে ঠিক আছে। তো আমি চাচ্ছিলাম যে ওই লোকটার কাছে তানজিলারে বিয়ে দেব, এবং তার টাকা পয়সাও আছে, জায়গা সম্পত্তিও আছে, অনেক বড় লোক। তো আমি তখন চাচি আমারে বললাম তো ভালোই তো হয়, মানে যদি ওর কাছে বিয়ে দেন, তানজি ওই লোকের বিয়ে করলে খারাপ কী হবে, ভালোই তো হবে, করক না। এটা আমি মানে ইয়াকে বলছি, চাচি আমাকে বলতেছি। চাচি আমারে বলতেছে যে তুই ও রাজি হচ্ছে না, তুই ওর সাথে কথা বল, ও কেন রাজি হয় না। পরে আমি গেলাম, গিয়ে ওরা আবার বললাম কী রে তানজু, লোক কাতার থাকে, তারপরে দেখতে শুনতেও ভালো, টাকা পয়সাও আছে, তাহলে তুই বিয়ে করবি না কেন? আমার বলতেছে না আমি বিয়ে করবো না, এই লোকরা আমার পছন্দ না, এটা বুইরা, মানে বয়স অনেক বেশি।
তো যাই হোক, মা মেয়ের ওরকম কথাবার্তা অভিযোগগুলো শুনলাম, শুনে আমি ওই দিন চলে আসছি। আমি আর কোনো কথা বলে ওই দিন চলে আসছি। তো আসার পরে এর পরের দিন কলেজে আসছি দুপুরবেলা, দুপুরের দিকে প্রায় 1টা 2টা মতো বাজে। ওই সময় হঠাৎ করে আমাদের এক টিচার আমাকে বলতেছে যে এই তারেক এক মেয়ে আসছে তোর খোঁজার জন্য। আমি তখন ক্যাম্পাসে। এটা বলার পরে আমি তখন বেরোলাম, বেরোয় দেখলাম যে বোরকা পরা, মুখোশ পরা, মানে চোখগুলো দেখা যায় আর কোনো কিছু দেখা যায় না। আমি চিন্তা করলাম কে রে, কাছে গেলাম, জিজ্ঞেস করলাম কে আপনি। পরে বোরকার মুখোশ খুলছে, আমি দেখলাম যেটা তানজু। মানে আমার ওই চাচাতো বোন কাঁদতেছে, চোখের পানি একদম মানে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, খুব খারাপ অবস্থা। আমি বললাম কী রে, কান্না করতেছিস কেন, কী হয়েছে? আমাকে বলে আমি আর বাঁচবো না, আমি আত্মহত্যা করবো, আমি ট্রেনের নিচে পড়বো, আমি বাসের নিচে পড়বো, এরকম বলতেছে। আমি বললাম শোন, পাগলামি করিস না, কী হয়েছে আমার কাছে বল, কান্নাকাটি করতেছিস কেন? আমাকে বলতেছে আম্মু আমাকে ওই আজকে আবার জোর করছে, ওই লোকটা আসছে, জোর করে আমার হাতে আংটি পরাই দিছে, আমি বাড়ি থেকে পালাই আসছি। আমি তখন বললাম তুই কী করলি, বাড়ি থেকে পালাই আসলি, এখন কি করবে? আমাকে বল আমি আর বাড়ি ফিরে যাব না, আমি আত্মহত্যা করব। তখন আমি চিন্তা করলাম যে আত্মহত্যা করবে, বাড়ি ফিরে যাবে না, কী করা যায়, ওটা তো বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। পরে আমি বললাম যে ঠিক আছে তুই থাক, আমি আসি। পরে আমি সাইকেলটা নিলাম, সাইকেলটা নেওয়ার পরে সাইকেলের পিছনে ওরে বসাইলাম, বসাইয়া আমি তখন আমাদের বাড়ির পিছনে আরেকটা বাড়িতে ওরে নিয়ে রাখলাম আর কি। ওইখানে আমাদের এক বড় ভাই আছে, তিনি বিদেশ থাকে, তার বউ আছে, ভাবি আছে, ওই ভাবির কাছে নিয়ে ওরা রাখলাম। রেখে তখন বাড়িতে আসছি, বাড়িতে ঢুকতেছে, আব্বু তখন দেখছে। আব্বু বলতেছে কী রে তুই আজকে এত সকাল সকাল চলে আসলি? না, আব্বুর আর কোনো কিছু বলি নাই। ঘরে গেছি, যা দেখতেছি রসাই করে আম্মা রান্না করতেছে। তো আম্মার গিয়ে বললাম যে আম্মা এই ঘটনা। আম্মা বলে কই রাখছস? আমি বলি যে কুলসুম ভাবির কাছে রাখছি, কুলসুম ভাবির ঘরে আছে। আম্মা তখন পাকঘর থেকে বেরিয়েছে, বেরিয়ে আমারে নিয়ে ওইখানে গেছে। যাওয়ার পরে দেখতেছে বসে বসে কান্না করতেছে। আম্মা ওরে জড়াই ধরছে, ধরে বলতেছে তুই কান্না করতেছিস কেন, কী হয়েছে? বলে এমন এমন ঘটনা, আম্মু তোমাকে বিয়ে দিয়ে ফেলতেছে না, আমার ওই লোকটারে পছন্দ হয় না, আম্মু আমাকে জোর করে বিয়ে দিতেছে। তা আমার আম্মা তখন ওরে জড়াই ধরে বলতেছে মা তুই কান্নাকাটি করিস না, আমি আসি, সমস্যা না, তুই আমার সাথে চল, আমার ঘরে চল। তো ও আবার যাইতে রাজি হয় না, যদি আমার আব্বা আছে, আবার আমার আব্বারে খুব ভয় পায়, মানে আমার আব্বা যদি কোনো ওরে গায়ে হাত তোলে, বা আমার আব্বাকেও এমনিতে অনেক ভয় পায় আর কি, সোজা কথা যেটা। পরে ওরকম করে আমার আম্মু যখন বললো সমস্যা নাই তুই চল, কিছু হবে না, তুই আয়, ওরকম করে বুঝিয়ে যখন ওরা ঘরের মধ্যে নিয়ে গেল, আমার আব্বা তখন দেখছে, দেখেও আব্বা কোনো কিছু বলে নাই। না, আব্বার কথা হচ্ছে যেহেতু আসছে, আব্বা এখন আর কী বলবো, আব্বা কিছু বলে নাই। যাই হোক, এদিক দিয়ে কিন্তু চাচি আম্মা সারা দুনিয়াতে আমাদের এলাকাতেও খবর লাগাইছে, এবং আমাদের বাড়িতে লোক পাঠাইছে। আমরা তখন তানজুরে কিন্তু লুকিয়ে রাখছি, ঘরের মধ্যে লুকিয়ে রাখছি, লোক পাঠাইছে। ওর মামা দুঃসম্পর্কে মামা এসে আমাদেরকে জিজ্ঞেস করে গেছে যে বাড়িতে তানজিলা আসছে কিনা। আমি বললাম যে না, তানজিলা তো আমাদের বাড়িতে আসে নাই, আমি তানজিলাকে আমরা দেখি নেই, কিন্তু তখনও কিন্তু তানজু আমাদের ঘরেই ছিল, ওরে লুকিয়ে রাখছি। তো যাই হোক, এরকম করেই তখন রাতটা কোনো মতে কেটে গেল। সকালবেলা নাম্মা বলতেছে কী করবো ওরে নিয়ে। আমি বললাম যে কী করবো তা তো বুঝতেছি না, কিন্তু অবস্থা যেরকম বেগতিক হচ্ছে এখন, এরকম করে 3 দিন ওরে আমাদের ঘরের মধ্যে আমরা লুকিয়ে রাখি, 3 দিন পর্যন্ত। তো রাত্রেবেলা আমার খুব ভালো লাগতো, আমি আর তানজু একসাথে হচ্ছে, যেহেতু দিনের বেলা ঘর থেকে বেরোইতো না, মানে রাতে বেরোইতো 11টা 12টা বাজে বেরোইতো, আমাদের উঠানে এখানে সেখানে মাঠে খালের পাড়ে আমরা এখানে সেখানে ঘুরতাম। আমাদের খুব মজার মজার স্মৃতিগুলো ছিল। এভাবে 3 দিন থাকার পরে, 3 দিন পরে আমার মা আমি তানজুরে নিয়ে ওদের বাড়িতে যাই, মানে ওর মায়ের কাছে যাই। যাওয়ার পর ওরে পাইলে তো ওর মা মানে ছিঁড়ে ফেলবে, মারবে, আমাদের উপর দিয়ে গেলে ওরে মারার জন্য ট্রাই করতেছে। পরে আম্মা বলতেছে ওর গায়ে একটা ফুলের টোকাও দিয়েন না, ওরে মাইরেন না, ও আমার বাড়িতে গেছে, ওর চাচার বাড়িতে গেছে, ও নিজের বাড়িতে গেছে, আর মারতেছেন কেন? পরে ওর মা কান্নাকাটি করে বলে এই মেয়েটার মুখের দিকে তাকে আমি কোনো বিয়ে শাদী করি নাই, শুধু তার মুখের দিকে তাকে আমি আমার জীবন যৌবন সমস্ত কিছু শেষ করলাম, এখন একটা ভালো প্রস্তাব পাইলাম, বিয়ের একটা ভালো প্রস্তাব, এই লোকটার কাছে বিয়ে দেব, এই লোকের বয়স বেশি, এই কথা বলে মেয়েটা এই লোকটার কাছে বিয়ে বসলো না, বাড়ি থেকে পালাইয়া গেল, এখন এই বিয়েটা ভেঙে গেছে। আম্মু বলে বিয়ে ভেঙে গেছে তো সমস্যাটা কি, ও তো দেখতে অনেক সুন্দর, লম্বা টম্বা, সব দিক থেকেই ঠিক আছে, তাইলে ওরা দেখে শুনে আমরা পরে আরেকটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো। এখানে বিয়ে ভেঙে গেছে বলে যে ওর আর বিয়ে হবে না, ব্যাপারটা তো এরকম না। এরপরে আমরা ওকে যেখানে খুশি সেখানেই বিয়ে দিতে পারবো, অ্যান্ড ওর বিয়ে নিয়ে আপনি মেহরবানি করে আর এরকম পাগলামি করেন না, একটু শান্ত হন, একটু মানে মাথাটা ঠান্ডা করেন। এগুলো আমার আম্মুকে বলতেছিল আর কি, মানে আমার আম্মু হচ্ছে চাচিকে বলতেছিল। তো চাচি তখন মোটামুটি চুপ হয়ে গেছে, যেহেতু আম্মু এরকম করে বুঝাইছে। তো বোঝানোর পরে আমার আম্মা বলে যে ঠিক আছে আমি রেখে গেলাম, আমি 2 দিন পরে আবার আসবো, সমস্যা নেই, আপনি এখন বিয়ে দিয়েন না, পরে বিয়ে দিয়েন। এটা বললো আম্মু, আর আমি তখন চলে আসলাম। ভাই ওই দিন বাড়িতে আসার পরে আমার ভিতরটা যেন ফেটে যাচ্ছে, মানে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারতেছি না। মানে আমার এই 3-4টা দিনে যে আমি তানজিরও এত ভালোবেসে ফেলছি, মানে এত ভালোবাসছে ওরে, মানে আমার কাছে মনে হয় যে আমার মানে ও আমার দেহের অক্সিজেন হয়ে গেছে। মানে হঠাৎ করে ও থাকবে না, ও নাই, মানে এই জিনিসটা আমি কোনোভাবেই মানতে পারতেছি না, মানে নিজের মনটাকে বুঝাইতে পারতেছি না যে ও কেন থাকবে না।
অতটুকুই মনের ভিতরে খুব খারাপ লাগতেছে, কষ্ট কাজ করতেছে। পরে চিন্তা করলাম যে কি করা যায়, মানে ভিতরের কষ্ট তো আর এভাবে সহ্য করে থাকা যায় না। কান্নাকাটি করতেছে আর ভাবতেছি কী করা যায়। অনেক পরে আমি চিন্তা করলাম একটা কাজ করি, আমি তানজুরে সরাসরি বিয়ের প্রস্তাব দিই, যেহেতু আমার ওটা ভালো লাগে। প্রয়োজনে এই কথা আমি চাচি আম্মাকেও বলবো। এরকম একটা প্ল্যানিং করলাম। করার পরে তার 3 দিন পরে আমি তখন আবারও চাচি আমাদের বাড়িতে গেছি। যাওয়ার পরে তানজুরে পাইছি। আমি চিন্তা করতেছি প্রথমে আমি কথাটা ওরেই বলবো, এরপরে চাচি আম্মারে বলবো। তো এখন যে বলবো ওই একটা কথা ডিরেক্টলি বলার মতো এরকম সাহস পাই না। চিন্তা করতেছি বললো আবার কি মনে করে হঠাৎ করে, কারণ ওর সাথে আমার সম্পর্কটা খুব ক্লোজ, ঠিক আছে, বাট ভালোবাসার বিষয় নিয়ে তো কখনো কথা বলি নাই, এবং ভালোবাসাবাসী নিয়ে তোর সাথে আমার কখনো কথা হয় নাই। এখন এই ভালোবাসার বিষয়টাও কীভাবে নেয়, কীভাবে দেখে, বা আমাকে নিয়ে কী চিন্তা করে, আমাকে নিয়ে আবার বাজে উল্টাপাল্টা কোনো কিছু চিন্তা করে ফেলে কিনা, এগুলোও তখন খুব মনের ভিতরে অনেকটা ভয় কাজ করতেছে। তো চিন্তা করতেছি আচ্ছা ঠিক আছে দেখা যাক একটা কী হয়, কথাবার্তা বলি। পরে আস্তে আস্তে ওর সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম। তো বলার পর আমি বললাম যে তানজু, তোর মা তোর বিয়ে যেখানে ঠিক করছিল ওটা তো তোর পছন্দ হইলো না, আর তোরা একটা কথা বলবো, তুই কি শুনবি নাকি অন্য কারোর কাছে বলে দিবি? আমার বলে না না না, আমি কারোর কাছে বলবো না, আপনি বলেন। হ্যাঁ বললাম যে আচ্ছা তানজু, আমার কি তোর পছন্দ হয় এমনি? এটা বলার পর ও তখন মানে একটু লজ্জা পায়, নিচের দিকে তাকায় থাকে। আমরা বলে ভাই এরকম কথা কেন বলতেছেন, আমি তো আসলে কখন আপনাকে এরকম দৃষ্টিতে দেখি নাই। আমি বললাম দেখোস নাই ভালো কথা, আমিও তো তোরা কখনো ওরকমভাবে দেখি নাই। কিন্তু বাড়িতে যাওয়ার পর মানে আমি তখন আমার মায়ের উপরে দোষটা দিয়ে দিলাম, যে আমার মা সবসময় বলে যে তুই নাকি দেখতে অনেক সুন্দর, যে কয়টা দিন আমাদের বাড়িতে আমাদের পুরো বাড়িটাকে মাথায় করে রাখছিস, মাথায় রাখছিস, আম্মু তোর অনেক পছন্দ করছে এবং তোর জন্য আম্মু একরকম পাগল হয়ে গেছে। এখন আমার আম্মু চাচ্ছে যে তোরে আমারে বিয়ে করানোর জন্য, মানে আমি যে তোকে বিয়ে করে পার্মানেন্টলি আমাদের বাড়িতে নিয়ে যাই। তো এটা বলার পরে আমার মা তখন বলতেছে যে না এটা কোন ধরনের কথা, এটা হতে পারে না। তানজু তখন বলতেছে যে না এটা কোন ধরনের কথা, এটা হতে পারে না। আপনার বড় ভাই আছে না, আমাকে বলতেছে আপনার তো বড় 2টা ভাই আছে, তো বরাবরের সময় বিয়ে হয়ে গেছে, বড় ভাইগুলো আছে। পরে আমি বললাম যে বড় ভাই থাকলেই সমস্যা কি, আমার আম্মা তো আমার বিয়ে করানোর জন্য রাজি আছে। ও বলে আমি এটা বিশ্বাস করি না। পরে আমি বললাম যে তানজু দেখ, আমি তোর সত্যি বিয়ে করতে চাই, আমার আম্মা রাজি হবে কি হবে না, বা তোর আম্মা রাজি হবে কি হবে না এই বিষয়গুলো আমি জানি না, কিন্তু তোরে আমার খুব ভালো লাগে, আমি তোরে বিয়ে করবো। ও তখন আমার দিকে তাকে মুচকে মুচকে হাসতেছে আর বলতেছে এরকম করে কেউ কি বলে, মানে কাউরে ভালোবাসলে কি এরকম করে কেউ কখনো বলে, আপনার মুখে কোনো কিছু বাঁধে না, আপনার লজ্জা করে না? আমি বললাম যে আমি লজ্জা শরমের মাথা খাইছি, তোরে আমার পছন্দ হয়েছে, আমি তোরে বউ বানিয়ে আমার ঘরে নিমু, বাকি সব কথা বাদ। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনার সব কথাই মানলাম, সব কথাই শুনলাম, কিন্তু এখন বড় কথা হচ্ছে আপনি যে কথাগুলো আমাকে বলতেছেন এই কথাগুলো আমার আম্মুর কাছে বলতে পারবেন? আমি বললাম আমি তো তোর আম্মুর কাছে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আমার আম্মুকে দিয়ে তোর আম্মুকে বলাবো। ও বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমার আম্মুকে দিয়ে আপনার আম্মুকে দিয়ে আপনি আমার আম্মুরে বলাইন। এইটা বলে আমি তখন বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে খুবই একটা ভিতরে টেনশন কাজ করতেছে যে আম্মুরে কেমনে বলবো, আম্মুরে বললেও তো আম্মু হঠাৎ করে রেগে যাবে, বা আম্মু এইসব কথা শুনলে আমাকে কি মনে করে, সব বিষয় নিয়ে একটা ভয় কাজ করতেছে। তো ভয়ে থাকতে থাকতে রাতের প্রায় 11টার দিকে আমার আম্মা কিন্তু আবার রাতের খাবার খাওয়ার পরে উঠানের মধ্যে একটু হাঁটে আর কি, এদিক সেদিক হাঁটে। তা আম্মা যখন উঠানে হাঁটতেছে আমি তখন আমার পিছিয়ে পিছিয়ে গেছি, যে আমি বলতেছি আম্মা তোমার একটা কথা বললে তুমি কি রাগ করবা এমন করে? আম্মু বলে না রাগ করবে না, বল না কী কথা। আমার আম্মুর সাথে কিন্তু আমার সম্পর্ক অনেক ভালো ছিল, আমার যে বাকি ভাই বোনগুলো ছিল তাদের থেকে আমার আম্মুর সাথে আমার সম্পর্ক অনেক ভালো। আমার কথায় আমার আম্মু অনেক মূল্যায়ন করতো, আমাকে অনেক শুনতো, মানতো, মানে আমাকে অনেক বুঝতো আর কি। দেন আমি তখন আম্মুরে বললাম যে আম্মু এরকম এরকম ঘটনা, তানজু তো আমাদের বাসায় ছিল, মানে ও তো আমাদের সাথে অনেক মিশেছিল, আমার খুব ভালো লাগতেছে, মানে খুব ভালো লাগতো। এখন তানজু হঠাৎ করে চলে যাওয়ার পর আমার মনটা খুব খারাপ লাগতেছে মা, আমি না তানজুরে পছন্দ করি, আমি তানজুরে বিয়ে করতে চাই, ডিরেক্টলি এটা বলছে। বলার পর আম্মু তখন আমার মুখের দিকে তাকায় বলতেছে তুই কী বললিস, মানে কী কথা বলতেছিস? আমি বললাম যে মা যা বলছে আমি ঠিকই বলছি, অ্যান্ড আমার ওটা ভালো লাগছে, না আমি ওরা বিয়ে করতে চাই। আম্মু তখন আমার দিকে তাকিয়ে বলতেছে তুই কি সত্যি বলতেছিস ওরে বিয়ে করবি? আমি বললাম হ্যাঁ মা, আমি ওরে বিয়ে করবো, তুমি যদি অনুমতি দাও, মানে তুমি যদি পারমিশন দাও মা, তাহলে আমি ওরে বিয়ে করবো। তো আমার আম্মা বলে তুই যা, তুই বিয়ে করে নিয়ে আয়। আমি বললাম যে আমি গেলে কি আর ওরা দেবে, তোমারে যাইতে হবে না? মা আমারে বলে না আমি যাইতে পারবো না, আর আমি যতদূর মনে করি এই তানিয়া বেগম কখনো তোর কাছে তার মেয়ের বিয়ে দিবে না, এটা কখনোই দিবে না। আমি বললাম যে মা তুমি তো একবার প্রস্তাবটা দিতে পারো, প্রস্তাবটা দিলে তো সমস্যা নাই। আমার আম্মা বলে আচ্ছা ঠিক আছে, তোর কথা যেহেতু এরকমই আমি কালকে যাব। পরের দিন আমি তখন আমার আম্মুরে নিয়ে আবারও চাচি আমার বাড়িতে আসছি, মানে তানিয়াদের না এই তানিয়া চাচির বাড়িতে আসার পরে আমার আম্মা তখন চাচি আম্মার সাথে বসে বসে কথা বললো, কী জানি বললো জানি না,
কিন্তু ভাই ওই দিন আমার আম্মা ভীষণ রকমের মন খারাপ করছে, মানে মুখটা একদম কালো করে ফেলছে। মুখটা কালো করে ঘর থেকে বেরিয়ে আমাকে বলতেছে যে তারেক চলে যাব। মানে চাচি আম্মারও মুখ কালা, মায়েরও মুখ কালা, মানে বুঝলাম না ঘটনা কি। পরে চলে আসতেছে, রাস্তার মধ্যে আসার পরে আমি আম্মুরে জিজ্ঞেলাম যে আম্মু কী হয়েছে, তুমি এরকম মুখ কালো করে, চাচিরও মুখ কালো, তোমারও মুখ কালো। আমার আম্মা বলে তুই আমার অপমান করার জন্য এখানে নিয়ে আসছিস, তুই তো আমার অপমান করছিস। আমি বললাম মা অপমানটা কোথায় করলাম, কিসের অপমান, কি হয়েছে আমার কাছে বলো। পরে বলে যে তোর আগে বলছিলাম না যে তোর চাচি কখনোই এটা মেনে নেবে না, তোর চাচি কখনোই তার মেয়েরে তোর কাছে বিয়ে দেবে না, এরপরও তুই আমার কেন ডাইকে আনলি, আজকে তোর জন্য আমি তোর চাচির কাছে অপমান হয়েছি। তো আমি আম্মুরে বললাম যে আম্মু কী হয়েছে আমার কাছে আগে তো খুইলা বলবা বিষয়টা, অ্যান্ড বিষয়টা না বললে তো আমি আর বুঝতেছি না কী এমন ঘটনা করছে। আমার আম্মু তখন বলতেছে আমি ভালোই আসছিলাম, আইসা আমি ওর সাথে কথা বললাম যে এমন এমন, এখন ও আমারে, মানে তোর চাচি আমারে ডাইরেক্টলি বলতেছে ও আমার মেয়ে তো, আপনার স্বামী তো বুদ্ধি খাটাইয়া টেকনিক কইরা ভালোবাসার মিথ্যে ছলনা করে আমার সংসারটা ভাঙার পরে আপনার দেবরটারে আত্মহত্যা করলো। আমার আত্মহত্যা করতে আপনার দেবরটা বাধ্য হলো, মারা গেল। এখন আপনার দেবর যেহেতু মারা গেছে, সমস্ত সয় সম্পত্তির মালিক তো তানজিনা। এখন চাচ্ছেন কোনো না কোনোভাবে তানজিলারে আপনার ঘরের বউ বানাইয়া ওর বাপের সম্পদ খাওয়ার জন্য। আমি বললাম যে চাচি আম্মু এইভাবে বলছে মা? আমার মা বলে হ্যাঁ তোর চাচি ঠিক আমার এইরকমভাবে কথাটা বলছে। বলার পর আমি একরকম কান্না করে চলে আসছি। আর তুই এই মেয়েরে ভুলে যা, কখনোই মেয়ের সাথে আর কথা বলবি না। তো এই বলে তখন বাড়িতে আসি, রাতটা কোনো মতে কেটে যায়। পরের দিনে সকালবেলা দেখি যে তানজিও আমার কলেজে চলে আসছে, মানে ও মাদ্রাসা থেকে নাম করে এখানে চলে আসছে। পরে আমার দেখে ও কান্না করতেছে। আমি বললাম কান্না করতেছিস কেন, কী হয়েছে? পরে বলে আম্মু আবার আমার বিয়ে ঠিক করছে, আরেক জায়গায় আমার বিয়ে দিয়ে দিব। যেহেতু চাচি আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে এবং তুমিও আমাদের বাড়িতে বারবার যাইতেছো, এখন আম্মু আরেক জায়গায় বিয়ে ঠিক করছে, আমাকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু আমি তোমারে ভালোবাসি ডিরেক্টলি। আমি বললাম কী বললি? বলে হ্যাঁ আমি তোমারে ভালোবাসি, আমি তোমার ছাড়া অন্য কারো বিয়ে করতে পারবো না, এবং আমি তোকে আমার মন প্রাণ উজাড় করে ভালোবাসি। যদি বিয়ে করতে হয় তো আমি তোমাকেই বিয়ে করব, অন্য কোনো ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। তুমি আমার আম্মাকে কীভাবে রাজি করা বা না করা, এটা হচ্ছে তোমার ব্যাপার, বাট আমার আম্মাকে রাজি করাইতে পারো বা না পারো, কিন্তু তুমি আমাকে তোমার ঘরের বউ বানায় নাও। প্রয়োজন আমি তোমাকে পালাইয়া বিয়ে করব, চুরি করে বিয়ে করব, মানে আমরা দুজনে পালিয়ে যাব। পরে আমি চিন্তা করতেছি যে পালিয়ে যাওয়াটা তো আসলে বড় কোনো ব্যাপার না। আর আমার আব্বা যেরকম ডেয়ারিং মানুষ, পালিয়ে গেলেও আমি তানচুরে নিয়ে সংসার করতে পারবো না। আমি তখন ওরে বললাম যে ঠিক আছে, আমি বিষয়টা নিয়ে চাচি আমার সাথে কথা বলি, চাচিকে জিজ্ঞেস করে যে চাচি আসলে মূলত কী চায়। ওনার নিজেরও তো একটা চাওয়া আছে, উনি কেন এরকমটা করতেছে। আমি তো পড়াশোনা করি, আমি দেখতে শুনতে ভালো, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, চাচি আম্মা কোন সত্ত্বে তোকে অন্য কোথাও বিয়ে দিতে চায়, আমি চাচি আমার কাছে যাবো। ও তখন যাইতে রাজি হয় না, ও আমার বলে যে না আমি যাবো না, আমি বাড়িতে গেলে আম্মা আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, আমি যাবো না। ও কান্নাকাটি করো, প্রচণ্ড কান্নাকাটি করে। তুই যা, কিচ্ছু হবে না, আমি তো আছি, আমি চাচির সাথে কথাবার্তা বলে আমি সব কিছু ঠিক করবো। তো ওই দিন আমি তখন কলেজ শেষ করলাম, ওরে আমি পাঠিয়ে দিয়েছি, ওই সময় বাড়িতে চলে গেছে। কলেজ শেষ করে আমি তখন সাইকেলটা নিয়ে চাচি আমার বাড়িতে গেছি, মানে তানজিদের নানার বাড়িতে। যাওয়ার পরে চাচি মতো আমাকে দেখে খুব মন খারাপ করছে, মানে মুখ কালো করে ফেলছে, কথা বলে না। তো সন্ধ্যার দিকে গেছি, যাওয়ার পর আমি যাইতেছি না, আমি ঘুরতেছি, মাগরিবের আজান দিয়ে দিছে। পরে চাচি আমার বলে কিরে তার একটু যাবি না আজকে? তাই আমি বললাম চাচি আমি তো আসছিলাম একটা দরকারে, আমার দরকার তো শেষ হয়নি, আমি যাবো কেমন করে। পরে বলে কী দরকারে আসছিস, একটু রাগ করেই বলতেছে। আমি বললাম যে তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি তোমার সাথে একটু কথা বলার জন্য আসছি। পরে চাচি বলে যে কি এমন কথা বলার জন্য তুই আসছিস, কি এমন কথা বলতো, ওরকম করে আমাকে বলে। তাই বললাম চাচি আসলে কীভাবে বলবো বুঝতে পারতেছি না, এখন কথাটা আমি তোমার সাথে একটু আড়ালে গোপনে বলতে চাই, কারো সামনে না। চাচি বলে আচ্ছা ঠিক আছে। এই বলে আমাকে তখন রসাই ঘরের দিকে নিয়ে যায়, সামনে দাঁড়ায় আছে। পরে বলে কী কথা বল। আমি বললাম চাচি তানজু তো তোমারে কিছু বলছে, আমার মাও বলছে, এবং এই কথাটা এখন আমাকেও বলতে হবে। পরে আমার বলে তোরা পাইছসটা কি, তানজির বাপেরে খাইছস, এখন কি মেয়েটারে খাওয়ার জন্য বসে আসোস? ওর বাপেরে তো মারছস, এখন এই মেয়েটা সয় সম্পত্তির মালিক হয়েছে, তোরা করবি কি, ওরে বিয়েটা করবি, এবং বিয়েটা করার পরে ওরে তোর ফ্যামিলিতে নিবি, নিয়ে ওইখানে তোরা মাইরে ফেলবি। তানজি যদি মরে যায় তাহলে তো ওই সয় সম্পত্তির মালিক তোর বাপে হয়ে যাবে, তোরাই হয়ে যাবে। এখন তোর মা তুই তোর বাপ মিলা একটা নতুন বুদ্ধি বাইর কইরা আমার মেয়েটারে নিয়ে মারার একটা প্ল্যানিং করছিস। মানে চাচি আমার এই কথাগুলো শোনার পরে আমার একরকম কান্না চলে আসে, যারে আমি তো এরকম কোনো কিছুই না। আমি বললাম চাচি দেখেন আসলে এরকম কোনো কিছুই না, আপনি আমার ভুল বুঝতেছেন। তানজু আমার কাছে অনেক, আপনি সত্যি আমাকে ভুল বুঝতেছেন চাচি আম্মা, ওরকম কোনো কিছুই না। আসলে আমি তানজুকে খুব পছন্দ করি এবং তানজু আমারে খুব পছন্দ করে, আমরা দুজনকে খুব পছন্দ করি। এখন আপনি যেটা মনে করতেছেন ওই রকম আসলে কোনো কিছুই না। পরে উনি আমারে বলে তুই কি বলতে চাস, তুই তানজুরে ভালোবাসিস? আমি বললাম হ্যাঁ ভালোবাসি।
উনি বলে, সত্যি ভালোবাসিস? আমি বলে, হ্যাঁ ভালোবাসি। উনি বলে, তাইলে ভালোবাসলে তুই তানজুরে বিয়ে করলে তানজুরে তুই তোদের বাড়িতে নিতে পারবি না। তাই আমি বললাম যে মানি। উনি বলে, তুই এখন যা, আমি একটু চিন্তা করি, তুই কালকে বিকেলে আসিস, আমি তোর সাথে কথা বলবো। এই কথা বলার পরে আমি তখন ওখান থেকে চলে আসলাম, আর কোনো কথা বললাম না, যেহেতু চাচি একদিন সময় নিছে। তানজুরে বললাম যে চাচি একদিন সময় নিছে, দেখি পরের দিন কী করে। তো রাতে বাড়িতে আসছে, আমার ঘুম আসতেছে না। তানজুরের কাছে কিন্তু আমার মোবাইল নেই যে আমি ওর সাথে যোগাযোগ করবো। এটা আমার কাছে যদি একটা মোবাইল ফোন আছে, ওর কাছে কোনো মোবাইল নেই। পরে ভাবতেছি চাচি আবার খুব চালাক মানুষ, তো রাতের মধ্যে না আবার কোনো একটা সিদ্ধান্ত করে ফেলে। পরের দিন সকালবেলা আমি কলেজে যাওয়ার নাম করে কলেজে না গিয়ে দৌড়ে হচ্ছে চাচি আমার বাড়িতে চলে আসছে, মানে তানজুর নানা বাড়িতে। আসার পর আমি তখন চাচিমা বলে, কিরে তোরা না বলছে বিকালবেলা আসতে? আমি বললাম, চাচি বিকাল পর্যন্ত তো আমি অপেক্ষা করতে পারতেছি না, আমার ভিতরে অনেক ভয় কাজ করতেছে যে কী জানি কি হয়ে যায়, এই জন্য আমি আসলে চলে আসছি। আপনি যেটা বলার আমাকে এখনই বলেন, আমি বিকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। পরে আমারই বলতেছে, তুই কী বলতে চাস, আমারে খুলে বলতো। আমি বললাম যে চাচি আমি তো আপনাকে একবার বললাম যে আমি তানজিরে পছন্দ করি এবং আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই, মানে আমি ওকে অনেক পছন্দ করি, আমি ওকে ভালোবাসি। পরে আমারে বলে, ভালোবাসিস, পছন্দ করিস, ওর সাথে সারা জীবন থাকতে চাস, সব কথাই ঠিক আছে, কিন্তু বড় কথা হচ্ছে যে তুই ওরে তোর বাড়িতে নিতে পারবি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, নিব না। আপনি কি বলতে চান আমাকে খোলাখুলিভাবে বলেন। চাচিম্মা তখন আমাকে বলতেছে, তানজুরে আমি তোর কাছে বিয়ে দিতে পারি এক শর্তে, তুই আমার বাড়িতে থাকতে হবে, মানে আমাদের এখানে চলে আসতে হবে পার্মানেন্টলি, তোর বাবা মায়ের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে হবে, পরিবারের কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবি না, এক কথায় যেটাকে বলো ঘর জামাই। তুই আমার বাড়িতে ঘর জামাই চলে আসবি এবং তুই ঘর জামাই আসার পরে তানজুর যত জায়গা সম্পত্তি আছে সব কিছু তুই বিক্রি করবি, তানজুর জায়গা সম্পত্তি বিক্রি করবি, এইগুলো বিক্রি করে তোর বাপের জায়গা সম্পত্তি বিক্রি করবি, কইরা দেন হচ্ছে তুই একেবারে চলে আসবি, এখানে চলে আসবি। তুই তোর বাপের সাথে, তোর আম্মুর সাথে, তোর ভাই বোনের সাথে কারোর সাথে কোনো যোগাযোগ রাখতে পারবি না। চাচি আম্মা সত্যটা শোনার পরে আমার তো মানে মাথায় তখন আসমানটা ভেঙে পড়ছে। কী রে চাচি আম্মা, এটা কী বলে, এটা কীভাবে সম্ভব? পরিবারের সবার সাথে সম্পর্ক ছিন্ন করে তানজুরে বিয়ে করব এবং ওদের বাড়িতে ঘর জামাই থাকবো, ভালো লাগতেছে না। আমি বললাম যে চাচি ঠিক আছে, আমি বিষয়টা একটু তানজুর সাথে আলাপ করি। উনি আমার বলে, তুই তানজুর সাথে আলাপ করবি, কার সাথে আলাপ করবি তোর ব্যাপার, কিন্তু আমি কথা যেটা বলছি এটাই, আমি কিন্তু আমার কথার বাইরে যাব না। আমার কথায় কাজে, তুই তানজুরে বিয়ে করলে তুই তানজুর সাথে থাকতে হবে, আমার বাড়িতে থাকতে হবে, আমার বাপের বাড়িতে থাকতে হবে, তুই কখনো তোর পরিবারের কাছে যাইতে পারবি না এবং পরিবারের সাথে তুই কোনো রকমের তুই যোগাযোগ রাখতে পারবি না। আমি বললাম ঠিক আছে চাচিমা, আমি আপনার কথা মানলাম, ওকে ফাইন, আমি তানজুর সাথে কথা বলি। পরে তানজুরে ডাকলাম, ডাইকে বললাম যে তানজু এমন এমন ঘটনা, তুমি কি বলো? ও আমার বলে, আমি কি বলবো, কারণ আমার আম্মা যেটা বলছে এটাই তো, আমি এখন আম্মুর কথার বাইরে কীভাবে যাব? আর আজকের পর থেকে আম্মু আর আমাকে ঘর থেকে বেরিয়ে দিয়ে দেবে না, সম্ভবত আমাকে বাড়িতে রেখে জোর করে বিয়ে দিয়ে দেবে, আমার করার কিছু নাই। আমি তখন বললাম যে এখন চাচি আম্মা যেটা বলতেছে এটা তো মানা কোনো অবস্থায় সম্ভব না, আমি আমার বাবা মা ভাই বোন সব কিছু ছেড়ে তোর নানু বাড়িতে ঘর জামাই থাকবো, এটা কিভাবে সম্ভব? ও আমাকে বলে, একটাবার বিয়ে করে ফেলো, এরপরে বাকিটা দেখা যাবে পরে কি হয়, আগে বিয়েটা করে ফেলো। তা আমি বললাম যে বিয়েটা করে ফেললে বাকিটা সব শেষ হবে? ও বলে, হ্যাঁ আগে বিয়েটা একটাবার করে ফেলো এবং বিয়ে করার পরে দেখবে যে অনেক কিছুই ঠিক হয়ে গেছে, এরকম সমস্যাগুলো আর থাকবে না। তাই আমি বললাম যে ওকে ফাইন, ঠিক আছে। পরে আমি তখন ওর কথা মতো চাচি আমারে বললাম, চাচি আমার ঠিক আছে, আমি আপনার কথা মানতে রাজি আছি, আমি তানজুরে বিয়ে করব এবং বিয়ে করার পর আমি আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখবো না, আমার মা বাবা কারোর সাথে কোনো যোগাযোগ থাকবে না আমার, আমি তানজুরে বিয়ে করে তানজুর সাথে সংসার করব, এই পরিবারেই থাকবো, কারোর সাথে আমি আর কোনো মানে সম্পর্ক রাখবো না, কোনো কিছু করব না। তো চাচিমা তখন বলতেছে, এটা পরে আবার ভুলে যাবি না তো? আমি বললাম, না আমি ভুলবো কেন, আমি জীবনেও ভুলবো না, এটা ভুলার কি আছে? পরে বলে, ঠিক আছে তাহলে তুই কবে আসবি? আমি বললাম যে ওই দিন মঙ্গলবার ছিল, আমি বলি ঠিক আছে আমি শুক্রবারে আসি। পরে বলে, শুক্রবার অনেক লেট হয়ে যায় না? আমি বললাম ঠিক, আমি শুক্রবারে না হলে বৃহস্পতিবারে আসি। পরে বলে, ঠিক আছে তাহলে বৃহস্পতিবারে সকালবেলা তুই চলে আসবি, তোদের এখানে বিয়ে হবে, বাসর হবে, কিন্তু তুই আগে স্টাম্পে সিগনেচার করতে হবে যে তুই কখনোই তোর পরিবারের কাছে যাইতে পারবি না। আমি বললাম ঠিক আছে চাচিমা, আমি কখনোই আমার পরিবারের কাছে যাব না এবং আমি আমার আব্বা আমার পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না। এই কথা বলার পরে একইভাবে আমি তখন কী করলাম, আমার বৃহস্পতিবারে আমি সকালবেলা আমার জিনিসপত্র যা আছে সব কিছু নিয়ে খুব গোপনে চুরি করে, আমার আম্মুরও বলি না, আব্বুরও বলি না, কাউরে বলি নাই, আমি চলে আসছি কলেজে এবং কলেজ থেকে আমি তানজুদের বাড়িতে, মানে তানজুর নানা বাড়িতে। এখানে আনার পর সব পরে দেখলাম যে চাচি আম্মা তার ভাইদেরকে, এরপরে আরও লোকজন কিছু জানাইছে, এলাকার লোকজন মিলে মোটামুটি বিয়ের একটা ছোটোখাটো আয়োজন করছে। তো দুপুরের দিকে আমার তখন বিয়ে হইলো তানজুর সাথে
কাবিন দিছে মাত্র 3 লাখ টাকা। চাচি আম্মাই নিজে 3 লাখ টাকা কাবিন করছে। 3 লাখ টাকা কাবিনে তানজুর সাথে আমার বিয়েটা হইলো, এবং বিয়েটা হওয়ার পরেই আমি তখন আমার তানজুর নানু বাড়িতে। তো এখানে পড়ে আসি সন্ধ্যার দিকে। তখন আমার আম্মা তো পাগল হয়ে যাবে। আমি তখন এলাকার একজনকে কল করছি আমাদের বাড়িতে, ফোন করে বলছে এমন এমন ঘটনা, আমার আম্মুরে গিয়া বলো আমি আর বাড়ি যাব না, আমি তানজুদের বাড়িতে, তানজুর নানুর বাড়িতে আছে, আমি তানজুরি বিয়ে করছি, আমি এই বাড়িতে ঘর জামাই থাকবো। এই কথা আম্মুরে বলছে। বলার পরে রাতের মধ্যে আম্মু তখন চলে আসছে। ওই সময় আমার বাসর ঘর সাজাইতে আছে, আমার বাসর হবে। আম্মু এসে চাচি আমারে গালাগালি শুরু করছে, তানিয়ারে মানে তানজির আম্মারে, যে তোর এত বড় সাহস, তুই আমার ছেলেরে নিয়ে আসছোস, আমার বড় 2টা ছেলে আছে তারা এখনও বিয়ে করে নাই, কেন তার বিয়ে করিলি, এই সেই মানে খুব গালাগালি করতেছে। চাচি আম্মু একইভাবে আমার আম্মুর সাথে গালাগালি করতেছে, প্রচণ্ড রকমের গালাগালি করতেছে। আম্মু তখন রাগারাগি করে এখান থেকে চলে গেছে, গিয়ে আব্বাকে জানাইছে। পরের দিন সকালবেলায় ভোরে আমাদের এলাকার মেম্বার, আমার আব্বা, আম্মু, আমার বড় ভাই, আরও অনেকগুলো লোক মিলে আমাদের মানে তানজুর নানু বাড়িতে, মানে আমার নানা শ্বশুর বাড়িতে সবাই মিলে তখন হাজির। আমার আব্বা গালাগালি করতেছে যে অসভ্যটারে ঘর থেকে একটাবার বের কর, তারা আমি এই করবো সেই করবো, মানে প্রচণ্ড রকমের গালাগালি করতেছে আমার আব্বা। আমি তখন কোনো কিছু করি না, চুপচাপ বসে আছি এখানে। আমার আব্বা তো মানে হুড়দুম গালাগালি করতেছে আমার আব্বারে। আমার আব্বা গালাগালি, চাচি আমার গালাগালি করতেছে। তো চাচিম্মা তখন আর কোনো কথা বলে না, চুপচাপ আছে। থাকার পরে তখন আমার যে মামা শ্বশুর আছে মানে চাচি আমার ভাইয়েরা, তারা তখন বেরিয়েছে। বেরোয়ার পরে বলতেছে আপনার ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে, এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ও বিয়ে করছে, তো এটাতে আপনি বাধা দিতে পারেন না, এটাতে আপনি আপনার সন্তানকে বাধা দিতে পারেন না। 12টা 1টা পর্যন্ত ছিল। থাকার পর আমার আব্বা বলে আমি এই সন্তানকে ত্যায্য করবো, আমি এই সন্তানকে ত্যায্য করবো, এটা বলে আমার আব্বা তখন এখান থেকে চলে গেছে। রাগারাগি করে আব্বা তখন চলে গেছে। আব্বু চলে যাওয়ার পরে এবার দেখতেছি যে আমার আব্বু করতেছে আমার সয় সম্পত্তিগুলো এমনি অমনে ভাগাভাগি করতেছে, ভাইদের মাঝে ভাগ করে দিবে, বোনদের মাঝে ভাগ করে দিবে, এরকম ভাগাভাগি করতেছে। এই পর্যায়ে চাচিম্মা তখন করলো কি, আমাদের এলাকার মেম্বারের সাথে কথা বললো যে তানজু তো সম্পদ পাবে, যেহেতু তানজুর বাবা মারা গেছে, তানজুর বাবা তো আমার চাচা ছিল, চাচা যেহেতু মারা গেছে, তখন চাচাতো বোন তো সম্পদ পাবে মেয়ে হিসাবে। পরে চাচিম্মা এলাকার লোকদেরকে জানাইলো। আমার আব্বা তখন করলো কি, সবাইরে বলতেছে যে আমার কাকা নাকি মরার আগে তার সমস্ত সয় সম্পত্তি আমার বাবাকে লিখে দিছে, মানে এক ধরনের দলিল আমার আব্বা তৈরি করে ফেলছে। আমি জানি না এটা আদৌ দলিল সত্য কি মিথ্যা, ওইটা আমি জানি না, তবে একটা দলিল তৈরি করছে, যে দলিল আছে আমার কাকা নাকি সমস্ত সয় সম্পত্তি আমার আব্বারে দিয়ে গেছে। আমার আব্বা তখন মেম্বার, চেয়ারম্যান সহ গ্রামের অন্য গণ্যমান্য লোকদেরকে বলতেছে যে আমার ভাই সমস্ত সয় সম্পত্তি আমাকে দিয়ে গেছে, তার মেয়ে কীভাবে সম্পদ পাবে না। একদম জাল, মানে যেটা বলে যে গাছ, এক দলিল নিয়ে আমার আব্বা তখন দাঁড়াইছে। একইভাবে তখন আমি আমার নানা শ্বশুর বাড়ির তানজুর মামা আরও কয়েকজন লোক নিয়ে গেছি আমাদের গ্রামে, তানজুদের পক্ষ নিয়ে আর কি, মানে চাচি আমার পক্ষ নিয়ে। যাওয়ার পরে সেখানে দলিল সব কিছু বের করলো, এবং সমস্ত কিছু বের করার পরে আমার আব্বা সব কিছু, তানজুর আম্মা সব কিছু দেখলো, মামারা দেখলো, দেখে বলতে যে হ্যাঁ, তানজুর বাবা নাকি মরার সময় সমস্ত সয় সম্পত্তি এই আমার আব্বারে দিয়ে গেছে, তার মানে তানজু এখানে কোনো সয় সম্পত্তি পাবে না। যাই হোক, সেই জায়গা থেকে তখন নিরুপায় হয়ে চলে আসলাম। আসার পরে তানজুর আম্মু তখন পাগলের মতো হয়ে গেছে, মানে আমার চাচি আম্মা মানে প্রচণ্ড রকমের মানে মিজাজ খারাপ করতেছে, যে এটা কোন ধরনের কথা, ওর আব্বা একটা ক্রিমিনাল, মানে আমার আব্বুর কথা বলতেছে আমার আব্বু একটা ক্রিমিনাল, সম্পত্তি খাওয়ার জন্য জাল দলিল বের করছে, এটা ওইটা মিলে অনেক কথাবার্তা আমার আব্বার সম্বন্ধে উনি তখন বলতেছেন। যাই হোক, গ্রামের লোকজন মিলে তখন চাচি আম্মা এক ধরনের একটা দরবার তৈরি করে, কিন্তু সেখানে আমার আব্বার কাছ থেকে কোনোভাবে এক ফোঁটা সম্পত্তি চাচি আম্মা নিতে পারে নাই, তানজিরা নিতে পারে নাই। সমস্ত জায়গা আব্বু নিয়ে গেছে, মানে আমার দাদার সমস্ত সম্পত্তি আমার আব্বু নিয়ে গেছে। এবং সেই জায়গা থেকে এবার আব্বু করলো কি, মানে সম্পত্তিগুলো ভাগাভাগি করতে শুরু করছে, মানে ভাগাভাগি করতে শুরু করছে আমার ভাইদেরকে, মানে আমার ভাইদের নামে বন্টন করে দিবে, মানে নিজের নামে রাখবে না, ভাইদের নামে বন্টন করে দিবে। তো মানে এরকম করে উনি মানে সয় সম্পত্তি ভাগাভাগি করতে শুরু করছে, আমার আব্বা সম্পত্তি ভাগাভাগি করতেছে। তো আমারে কোনো কিছুই দিবে না, আমার ভাই বোনদেরকে সব সম্পত্তি দিয়ে দিবে। এবার তো চাচি আম্মা আর মেনে নিতে পারতেছে না যে একে তো ওনার হাজব্যান্ডের কোনো সম্পত্তি উনি পাইলই না, সব আমার আব্বা জাল দলিল করা বা যেমনি করে আব্বা নিয়ে গেছে। এখনকার যে সম্পত্তিগুলো আছে, মানে ওই সম্পত্তিগুলো আব্বু তখন সব আমার ভাইদের নামে বন্টন করে দিতেছে, এখন তার মেয়ের জামাইও কোনো কিছু পাবে না। চাচি আমার মাথায় তো তখন আসমান ভেঙে পড়ছে। তিনি তখন করলো কি, যে ঠিক আছে আমারে বুঝাইতেছে যে যেমনি পারস তোর আব্বারে বুঝা, কিন্তু আমি আর আব্বার আশেপাশেও যাইতে পারি না। মানে আব্বা আমাকে একটাই কথা, যে তানজুরে ছেড়ে যাই করি তানজুরে ছেড়ে দিতে হবে, তানজুরে না ছাড়লে আমি আমার আব্বুর কাছে কোনোভাবেই যেতে পারবো না। আর আমার কথা হচ্ছে পৃথিবী উল্টায় যাবে, আমি কখনো তানজুরে ছেড়ে আমার আব্বার পক্ষে যাবো না, কারণ আমি ওরা ভালোবাসি আমি বিয়ে করছি, আমি যাব না। এরকম করতে করতেই
বেশ কিছুদিন কেটে গেল। আব্বু সে সম্পত্তি প্রায় ভাগ করার পথে, দলিল করে ভাই বোনদেরকে দিয়ে দিবে। এক পর্যায়ে চাচিমা তখন আমাকে বলতেছে যে তারেক, একটা কাজ কর, এই কাজটা করলে সমস্ত কিছু থেকে তুই রক্ষা পাবি, এটা বলতেছে। আমি বললাম যে কী? তখন উনি আমাকে মানে একটা চুলই হবে, এই চুলটা আমার আইনে দিছে। এনে দিয়ে বলে, যেমনি পারিস এই চুলটা তুই তোর আব্বারে খাওয়াই দে, এটা আমাকে বলতেছে। আমি বললাম যে আব্বার এই চুল আমি কেমনে খাওয়াবো? পরে বলো, তোর আব্বার এই চুলটা খাওয়াই দে, তোর আব্বার যদি তুই এই চুলটা খাওয়াই দেস তাহলে দেখবি যে সমস্ত রাস্তা ক্লিয়ার, তোর আব্বা তোর ছাড়া কিছু বুঝবো না। আর একটা তাবিজ দিল আমারে, বলতেছে তোর বাবা যে ঘাটে ঘুমায় এই ঘাটের কোনো না কোনো জায়গায় তাবিজটা বাইতে আসবে। তো এটা বলার পরে আমাকে যখন এই জিনিসগুলো দেয়, এবার আমি আস্তে আস্তে একটু বাড়িতে যেতে শুরু করি, যাতায়াত করতে শুরু করি আব্বার সাথে আস্তে আস্তে ফ্রি হওয়ার জন্য। তো আব্বার সাথে একদিন দুদিন কথা বলি, বলি যে আব্বা ঠিক আছে, ভুল হবার তো হয়েছেই, আমি প্রয়োজনে তানজিলারে ছাইড়ে দিব, তুমি চিন্তা করো না। এরকম করে করে আব্বুর সাথে আমি অনেক অংশে ক্লোজ হয়ে যাচ্ছিলাম, মানে কথা বলতে বলতে অনেকটা ফ্রি হয়ে যাচ্ছিলাম। এরকম কথা বলতে বলতে ফ্রি হইতে হইতে একটা পর্যায়ে আব্বু তখন করলো কি, আমাকে বলতেছে যে ঠিক আছে তাহলে তুই তানজিলারে ছাইড়ে দে, তুই আর ওই বাড়িতে যাইস না, তুই এখানে থাক। এবার আমি কী করলাম, ওই বাড়িতে যাই না, আমি এখানেই পড়ে রইলাম, আব্বার সাথে পড়ে রইলাম। রইয়া আমি আস্তে আস্তে করে আব্বার এই চুলটা খাওয়াই দিলাম। এক পর্যায়ে চুলটা খাওয়াই দিলাম, খাবারের সাথে চুলটাও খাওয়াইলাম, এবং তাবিজটাও আমি আব্বা যে খাটে ঘুমাইতে ওই খাটে আমি বাঁধলাম। বাঁধার পরে আমার আব্বা কেমন জানি আস্তে 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 করে দুর্বল হয়ে যাচ্ছে। আগে যেরকম ভাইদেরকে সম্পদ দিয়ে দিবে, সম্পত্তি ভাগাভাগি করবে, আমাকে কোনো কিছু দেবে না, তানজিলাকে কিছু দেবে না, তানজিলার মাকে কিছু দেবে না, ওরকম কিন্তু এখন দেখছি আব্বু পুরা চেঞ্জ, অনেক অংশেই চেঞ্জ হয়ে গেছে। এবং চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমার আব্বা এখন তানজিলার আম্মুর কথা বলে, তানজিলার আম্মুকে আসতে বলে, তানজিলাকে আসতে বলে, আমাকে আসতে বলে, মানে আমাদের প্রতি, তানজিলার প্রতি, তানজিলার মায়ের প্রতি আমার আব্বার টান বেড়ে গেছে, মানে প্রচণ্ড রকমের টান ভালোবাসা বাইরে গেছে, মানে এত পরিমাণে যেটা আসলে বলা মানে বলে বোঝানো যাবে না। এক পর্যায়ে এরকমভাবে বাড়তে বাড়তে আমার ভাই, বড় ভাই, আমার যে বড় দুইটা ভাই আছে তারা তখন মোটামুটি অনেকটা সন্দেহ করে ফেলে যে আমি কিছু না কিছু একটা করছি তানজিলার আম্মুরে দিয়া। নাহলে যে আব্বা তানজিলার আম্মুর কথা শুনতেই পারতো না, তানজিলার আম্মুর কথা শুনলে আব্বা রেগে যেত, খেপে যাইতো, মানে তেড়ে যেত মারার জন্য। এখন আব্বু কেন তানজিলার আম্মুর জন্য পাগল হয়ে গেছে, তানজিলের জন্য পাগল হয়ে গেছে, এরকম কেন? ভাইরা যখন বুঝতে পারছে, ভাইরা তখন আমাকে বাড়ি থেকে বের করে দিছে। শুধু বের করে দিছে বলে নাই, বের করে দেওয়ার পর আমি যখন বাড়ি থেকে বেরিয়ে চলে আসি, আমার আব্বা পুরোপুরিভাবে পাগল হয়ে যায়, মানে একেবারে মানসিকভাবে পাগল হয়ে যায়, যে হসপিটালে পর্যন্ত আমার আব্বারে ভর্তি করানো লাগে, আব্বা পাগল হয়ে যায়। এবার ভাইরা আমারে মারার জন্য প্রতিদিন একবার তানজিলাদের নানার বাড়িতে আসে, লোকজন ঠিক করে আমাকে মারার জন্য, মানে আমাকে মেরেই ফেলবে, আমার দুই ভাই আমাকে পাইলে মেরেই ফেলবে। আমি কেন আমার শাশুড়ির কথা মতো আব্বারে এগুলো করছি, তা আব্বার তারাও তখন মোটামুটি অনেকটাই বুঝে গেছে যে আমি আব্বার তাবিজ তোমান বা ব্ল্যাক ম্যাজিক কিছু একটা করছি। এরকম করতে করতে তানজিলার মামা তখন করলো কি, ইমিডিয়েটলি আমাকে পাসপোর্ট বানাইলো। আমাকে পাসপোর্ট বানিয়ে উনি কিছুদিনের ভিতরে আমাকে দ্রুত সৌদি আরবে পাঠিয়ে দিছে। উনি বলে তুমি এই জায়গায় থাকলে সমস্যা হবে, তোমার ভাই তোমার মেরে ফেলবে, এবং আমার ভাইরা আমার মারার জন্য লোক পর্যন্ত ঠিক করে ফেলছে, টাকাও দিয়ে ফেলছে, যে আমাকে পারে যাতে মেরে ফেলে, কন্ট্রাক্টের উপর আমার মেরে ফেলবে। তো তানজিলার মামা তখন করলো কি, আমাকে মানে খুব মানে কৌশল খাটিয়ে অবলম্বন, মানে টেকনিক্যালি উনি আমাকে তখন সৌদি আরবে পাঠিয়ে দেয়। আমি তখন সৌদি আরবে চলে গেছি। কিন্তু রে ভাই, সৌদি আরবে যাওয়ার 2-3 মাস পরে আমি যেটা নিউজ পাইলাম, এটা শোনার পর আমি আর দুনিয়াতে নাই। আমার আব্বা নাকি তার সম্পত্তি, প্রায় সমস্ত সম্পত্তি তানজিলার নামে লিখে দিছে। তানজিলার নামে আমার আব্বা তার সমস্ত সই সম্পত্তি লিখে দিছে। কিভাবে লিখে দিল এবং কিভাবে তানজিলার মা এগুলা বুক করলো বা কিভাবে আমার আব্বাকে রাজি করাইলো, এগুলো আমি কিছুই জানি না। শুধু এটাই জানতে পারছি যে দলিল করে সাব রেজিস্ট্রি অফিসে যাই, দলিল করে আমার আব্বার সমস্ত স্থাবর সয় সম্পত্তি সবই তানজিলার নামে লিখে দিছে। এটা শুনতে পারার পরে আমি তখন আমার শাশুড়িকে, মানে তানজিলার আম্মাকে, তানিয়া শাশুকে ফোন দিয়ে গালাগালি করতেছি, যেটা কেন হইল, এটা আপনি কেন করলেন, এটা আপনি কী কারণে কীভাবে করলেন, আমার আব্বারে কেন আপনি এভাবে পাগল বানাইলেন। উনি আমারে বলতেছে, তানজিনা মালিক হওয়া তো তুমি মালিক হওয়া, তানজিনা সম্পদের মালিক হওয়া মানে তুমি মালিক হওয়া। এখন তুমি পরে তোমার ভাইদেরকে সবাইকে ভাগ বন্টন করে দিও, তাইলেই তো হয়। তানজিলা তো আর সম্পদ নিয়ে চলে যাবে না, তানজিলার যেহেতু সম্পদ আছে, তানজিলা এই সম্পদ তোমাকে দিয়ে দিবে। তানজিলার সম্পদ আমি যেটা তোমাকে দিয়ে দিবে, দিয়ে দিলে পরে তুমি আবার তোমার ভাইদেরকে বন্টন করে ভাগ করে সবাইকে দিয়ে দিও। এবার আমি তো একটা টেনশনে পড়ে গেলাম। এদিক দিয়ে তো আমার ভাইরা আমার গজবে দিতেছে, ওরা বিভিন্ন মিডিয়ার কাছে যাইতেছে, এখানে যাইতেছে, ওইখানে যাইতেছে, আমাকে গজবে দিতেছে, সবাই মিলে আমার খুব গালাগালি করতেছে। আমার কারণে আমার বাপের সমস্ত বাবা, আমার আব্বা কিন্তু তখন পুরো পাগল, মানে যে যা দে তাই খায়,
পড়ে থাকে, মানে একরকম এত যে পাগল হয়েছে বলার মতো না। আব্বু রাস্তাঘাটে পর্যন্ত ঘুমায়। আর তানজিলার মামারা মিলা জায়গা কতক্ষণ এখানে কতক্ষণ ওইখানে, এই জায়গা দখল করতে আসে ওই জায়গা দখল করতে আসে। এর এইভাবে অনেকগুলো জায়গা তানজিলা বিক্রিও করে ফেলে, মানে আমার মামাদেরকে দিয়ে বিক্রিও করে ফেলে। তো তখনও বুকের ভিতরে একটাই সাহস যে সমস্যা নাই, আমার বউয়ের নামে হয়েছে তো কী হয়েছে, সম্পত্তির মালিক তো একদিন আমিও হব, আমি দেশে যাব। এরকম করতে করতে প্রায় 1 বছর মতো কেটে যায়, 1-1.5 বছর মতো কাটে। তানজিলার পেটে কিন্তু কোনো সন্তানও আসে নাই, মানে কোনো কিছুই হয় নাই। 1-1.5 বছর পরে হঠাৎ করে আমি তানজিলা একটা মোবাইল ব্যবহার করতে, ওই মোবাইলটা বেশিরভাগ সময় ব্যস্ত পাই, মানে বিজি পাই। মোবাইলটা ব্যস্ত অনেক সময় ব্যস্ত পাই। তাহলে কার সাথে কথা বলে, কিভাবে কথা বলে, মানে ওরা আম্মুরে আমি জিজ্ঞেস করি যে তানজিলা কার সাথে কথা বলে, উনি আমারে বলে যে আমি জানি না, উনি এগুলা বলে। তো তানজিলা তখন ফেসবুক চালাইতো, ওর ফেসবুক আইডি ছিল। আমি করলাম কি, সৌদি আরবে আমাদের এক বড় ভাই আছে, উনি আবার হ্যাকার, ফেসবুক হ্যাক করে। ওনার আমি কিছু টাকা পয়সা দিয়ে তানজিলার ফেসবুকটা আমি হ্যাক করলাম। যে ফেসবুকে প্রত্যেকদিন ছবি দেয়, একদমই স্টাইলনেস করা ছবি, মানে অবিবাহিত ছবি, মানে এমনভাবে লেখে যে ক্যাপশনে যে মানে ছেলেদেরকে অ্যাট্রাকশন করা এরকম। পরে ফেসবুকটা হ্যাক করলাম। হ্যাক করার পরে ফেসবুকের ভিতরে ঢুকে গিয়ে দেখি যে ভাই ও ইতালি থাকে একটা ছেলের সাথে প্রেম করে। ইতালি থাকে রুবেল নামের এক ছেলে, রুবেলের সাথে ও মানে প্রেম করতেছে। রুবেল আলম ছেলের নাম, থাকে ইতালিতে, ওই ছেলের সাথেও প্রেম করে। মানে ওর অনেক ছবি, এবং এত এরকম ছবি আসলে এটা মানে আমি বলে বোঝাতে পারবো না, নোংরা বিশ্রী ছবি। এই ধরনের ছবি হচ্ছে ছেলেটার জন্য পাঠায়, এবং ছেলেটাও তার বিভিন্ন ধরনের নোংরা ছবি ওর জন্য পাঠায়। এগুলো আমি ওদের কনভারসেশনে দেখলাম, খুব খারাপ লাগলো যে কী ব্যাপার। আমি তো মানে মাথায় আসমানটা ভেঙে পড়ছে। আমি তখন কোনো কিছু না বললেই আমি ছুটিতে দেশে চলে আসছি। ছুটিতে দেশে আসছি, আসার পরে মানে আমি শ্বশুরবাড়িতে উঠছি। এই আমার ভাইরা আবার আমার মারার জন্য, আমি যেদিন আসছি সেদিন রাতের বেলায় 3-4 বার হামলা দিস, আমাকে মাইরে ফেলবে লোক টোক নিয়ে। আমি সেখান থেকে কোনোভাবে পালাই, আমি ফিরতে টিকিট কেটে আবারও সৌদি আরবে চলে আসছে, কারণ বাড়িতে থাকার আমার কোনো উপায় নেই, ভাইরা আমার মেরে ফেলবে বাড়িতে থাকলে। লাস্ট পর্যন্ত হইল কি, ইতালি যে ছেলেটা আছে, আমি ওই ছেলেটার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। ছেলেটা আমার সাথে কোনোভাবে কথা বলে না, কোনো কিছুই করে না। 6 মাস পরে ভাই আমার বউ তানজিলা চলে গেছে ইতালিতে। আমি জানিই না, মানে আমি জানিই না যে ও ইতালি গেছে বা ইতালিয়া ছেলে গেছে চলে গেছে, আমি কিচ্ছু জানি না। হঠাৎ করে ওর ফেসবুকের মধ্যে ছবি আপলোড দিয়েছে, ওই ছেলে আর ও একসাথে দাঁড়িয়ে আছে ইতালিতে, রোম শহরে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে, ফেসবুকে ছবি আপলোড দিছে। মানে কীভাবে পাসপোর্ট করলো, কবে পাসপোর্ট করলো, কবে অ্যাপ্লাই করলো, কীভাবে গেল আমি কিচ্ছু জানি না। এবার আমি তানজিলার আমারে ফোন দিয়ে গালাগালি করতেছি যে এটা কীভাবে সম্ভব। উনি আমারে বলে যে মূলত ওই ছেলের সাথে প্রেম করছে, কথা বলছে, কেমনে কেমনে কী করছে এটা ও জানে, আমি জানি না। তাই আমি বললাম ঠিক আছে, ও যেহেতু চলে গেছে তাহলে আমাদের যে সয় সম্পত্তিগুলো আপনি টেকনিক্যালি আমাকে দিয়ে আমার বাবার কাছ থেকে লেখায় নিলেন, এখন আপনি এগুলো আমাদেরকে ফিরিয়ে দেন। ওই সম্পত্তি তানজিলার এখন ফিরিয়ে দিত। উনি বলে তানজিলা তো এখন বিদেশে আছে, ইতালিতে আছে, তানজিলাও দেশে আসুক, তুমিও দেশে আসো, আসলে পরে ফিরিয়ে দিবে, সমস্যা কি, তানজিলা তো আর সম্পদের দরকার নাই, ও তোমাদের সম্পদ দিয়া করবেটা কি। কিন্তু ভাই এবার আমি বিষয়টা আস্তে আস্তে ইনকোয়ারি করতে শুরু করি। তানজিলা যে ছেলেকে বিয়ে করছে ইতালিতে, ওই ছেলের সাথেও কথাবার্তা বলি, এবং কথাবার্তা বলার পর আমি যেটা জানতে পারি তানজিলার মা নিজে, মানে তানিয়া চাচি নিজেই তানজিলার ওই ছেলের কাছে বিয়ে দিছে, এবং উনি তানজিলারে মারছে পর্যন্ত যাতে আমার সাথে যোগাযোগ না করে, আমার সাথে কথাবার্তা না বলে, খুবই কৌশলে, মানে কি আর বলবো, যে কাকের বাসায় কুকিল ডিম পাড়ার মতো অবস্থা। মানে একইভাবে হচ্ছে তানজিলা ওই ইতালি ছেলেরই বিয়ে করে ফেলে, রুবেলেরই বিয়ে করে ফেলে, বিয়ে করে ওইখানে চলে যায়, এবং এটা পরিপূর্ণভাবে মাস্টার প্ল্যানিংটা করে ওর মা মাস্টার প্ল্যানিংটা করে, এবং ইতালি থেকে তখন তারা জায়গা বিক্রি করে। তানজিলা ওইখান থেকে জায়গা বিক্রি করার প্ল্যানিং করে, চুরি করে ঢাকায় আসে, রেজিস্ট্রি অফিসে যায়, আজকে জমির এখান থেকে বিক্রি করে, কালকে ওইখান থেকে বিক্রি করে। আমার আব্বা কিন্তু মারা যায়, এর মাঝে আমার আব্বা মারা যায়, আব্বার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, আব্বু মারা যায়। আব্বু মারা যাওয়ার পরের কথাগুলো আমি বলতেছি। এদিক দিয়ে জায়গা বিক্রি করে, ওদিক দিয়ে জায়গা বিক্রি করে, আর এলাকাতে আমার আব্বারে মানুষ মাটি দিতে পর্যন্ত আসে নাই, আব্বুর জানাজায় আসে নাই। তার কারণ মানে এলাকাতে আমার চাচি রটাই দিছে যে তানজিলের সাথে নাকি আমার আব্বার অবৈধ সম্পর্ক ছিল। অবৈধ সম্পর্ক থাকার কারণেই এই মানে আমার আব্বা সমস্ত সয় সম্পত্তি তানজিলেরে লিখে দিছে, মানে নিজের বাইস্তি, এরকমভাবে আমার চাচি কথাগুলো রটাইছে মানুষের কাছে। রটানোর পরেই আমার আব্বার জানাজাতে কোনো মানুষই আসে নাই। আমার আব্বা একরকম কলঙ্ক নিয়েই দুনিয়া ছাড়ছে। তারপরে আমি চিন্তা করতেছিলাম যে কি করা যায়, মানে আর তো মেনে নেওয়া যায় না।
এত অত্যাচার, এত অবিচার। আমি তখনও কিন্তু চাচির সাথে আমি কথা বলি, শাশুড়ি বইলা কথা বলি, তানজিলারে গালাগালি, উনি আমার গালাগালি করে যে তোর বাপের রক্ত, তোর চাচার রক্ত, তো তোর বাপের রক্ত, তো এর লাগে বেইমানি করছে, আমি তো আর এই তোদের রক্ত নেই যেন আমি বেইমানি করতে পারি নাই। মানে মা হইয়া নিজের মেয়েরা গালাগালি করে যে মেয়ে বেয়াদব, এই তোর সাথেও প্রেম করলো, ওই পোলারে কেমনি বিয়ে করলো, কেমনি চলে গেলো, আমি জানিও না, ও বাজারের নাম করে বেরোইছে, তারপর ও চলে গেছে। কিন্তু মূলত চাচি আম্মা নিজে ওরে পাসপোর্ট করাই দিছে। পাসপোর্ট করানো, ভিসা প্রসেসিং থেকে শুরু করে সব কিছু কিন্তু চাচি করছে, সমস্ত কিছু চাচি করছে। কিন্তু আমার সাথে মিথ্যা বলে যে না, উনি কোনো কিছুই করেন এবং এই সম্বন্ধে উনি কিছু জানেও না। এবং তানজিলার সাথে আমার কথাই হয় না, ওর সাথে আমি কথাই বলি না। কিন্তু ওর হাজব্যান্ডের সাথে মাঝে মাঝে মেসেজে আমার কথা হয়। তিনি আমাকে বলে যে হ্যাঁ, আমার শাশুড়ি, আপনার শাশুড়ি সব কিছু করছে এবং সে জানেও আমি তার হাজব্যান্ড। কিন্তু ওই তানজিলা দেখতে শুনতে ভালো, দেখে ওরে পছন্দ করে ফেলছে। সোজা কথা, বিয়ে আগে 10টা হোক সমস্যা নাই, মেয়ে পছন্দ হয়েছে, ও বিয়ে করে নিয়ে গেছে। মানে এরকম করে হঠাৎ করে তখন কোরবানির ঈদের আগে চাচি আমার হঠাৎ করে একদিন বলতেছে, তারেক আমার একটু হজ করতে ইচ্ছে করতেছে, তুমি তো সৌদি আরব আছো, আমি একটা হজে যাবো। মানে আমার কাছে মনে হলো যে এই মহিলা যদি কাবা ঘরে ঢুকে তাহলে কাবা ঘরটাই অপবিত্র হয়ে যাবে। আমার কাছে এরকম মনে হয়েছে এই মহিলাকে কাবা ঘরে ঢুকতে দেওয়া যাবে না। আমি ঠিক আছে, আপনি সৌদি আরবে আসবেন, হজ করবেন, আমি আপনার হজের ভিসা প্রসেস করাই দিব। এবার আমি নিজে ওনার এই পাসপোর্ট থেকে শুরু করে হজের ভিসা টিসা সব প্রসেস করে দিই, উনি আসুক। আসলে পরে দেখা যাবে যে কীভাবে তার উপরে কীভাবে পানিশমেন্ট নেওয়া যায়। একইভাবে ইনি তখন সৌদি আরবে আসে, মানে হজ করার জন্য আসে। আসলে পরে আমার বাসা ছিল মোটামুটি এক ওয়াদির মধ্যে, আমি তখন ওয়াদির মধ্যে ওনারা নিয়ে যায়। নিয়ে গিয়া আসলে অত্যাচার করি, এটা অস্বীকার করার কিছুই নেই। আমি আমার বেল খুলে ওনারে পিটাই, উল্লঙ্গ করে পর্যন্ত পিটাই, মারি, অনেক মারি। কারণ ওনার জন্য আমি সব হারাইছি, আমার বাপারে হারাইছি, ভাই বোনদেরকে হারাইলাম, সয় সম্পত্তি হারাইলাম, ইজ্জত সম্মান হারাইলাম, বউ হারাইলাম, ওনার জন্য আমি সব হারাইছি। আজকে আমার মাটাও মরতে বসছে, আমার মাও মৃত্যুর পথযাত্রী। তো এই মহিলা আমার পুরো জীবনটা নষ্ট হতে ছাড়বো না। পরে হঠাৎ করে কেন জানি মাথায় এসে আমি তার বিয়ে করব। সে যেরকম আমার আব্বার একটা কলঙ্ক দিছে, আমার আব্বার একটা কলঙ্ক দিয়ে আমার আব্বারে দুনিয়া ছাড়াইছে, আমার আব্বা মারা গেছে কলঙ্ক নিয়ে, তাহলে একইভাবে আমিও তারাই বিয়ে করবো, তা করে তার একটা কলঙ্ক করব। এই যে পোলাপাইন দিয়ে বললাম ভিডিও করে আমি বিয়ে করবো, একের বিয়ের সাথে সাজাইছি, বিয়ের সাজাইয়া বিয়ে করছি, জড়াইয়া ধরছি, একটু খারাপভাবে ভিডিও করছি, কইরে এগুলো আমি এলাকার যত লোকজন আছে সবার মোবাইলে, ওনার ভাইয়ের মোবাইলে, মানে আমার চাচা শ্বশুরের, আমার মামা শ্বশুরের মোবাইলে, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় আমি ভিডিওগুলো ছেড়ে দিছি, টিকটকে এই জায়গায় ওই জায়গায় ছেড়ে দিছি। এবং ওনার আমি অনেক দিন পর্যন্ত এখানে আটকে রাখি। এক পর্যায়ে দেখলাম যে ওইখানে রাখলে আমারও সমস্যা হবে, ওর ভাইয়েরা দেশ থেকে দূতাবাসের মাধ্যমে ঝামেলা করতেছে। পরে আমি ওনার টিকিট কেটে দেশে পাঠিয়ে দিছি। দেশে আসার পরে তখন আমাদের লোকাল থানায় গিয়ে আমার নামে মামলা টামলা করে, যা যা করা দরকার আর কি, নারী নির্যাতনের মামলায় এমনি অনেকগুলো মামলা আমার নামে দিয়ে দেয়। তা আমার তো আর দেশে যাওয়ার কোনো সুযোগ নাই, বা আমি দেশে যাইতেও পারবো না। আজ আমার ভাইয়েরা জায়গা দখল করে রাখছে ঠিক আছে, কিন্তু জায়গা তানজিলার নামে, জায়গার মালিক তানজিলা। ওইখানে বৈশা কয়েক মাস পর ঢাকায় যায়, গিয়ে গোপনে চুরি করে যায় বিক্রি করে আসে। মানে প্রভাবশালী কিছু লোক আছে না গ্রামের, ওদের কাছে বিক্রি করে। তো ওরা তখন আমার ভাইদের সাথে মারামারি কইরা তখন তারা জায়গা দখল করে ফেলে। আর বলতে খারাপও লাগে, প্রতি শুক্রবারে আমার ভাই বোনেরা মিলা মসজিদে মিষ্টি দেয়, হুজুরে বলে যে আমার গজবে দেওয়ার লাগে। মসজিদে মিষ্টি দেয়, মিলাদ পড়ায়, ফকির খাওয়ায়, শুধু আমার গজব দেয়, আমার মা সহ আমার গজব দেয়। ভাই অপরাধটা আমার কোন জায়গায়, মানে আমি কি অপরাধ করছি আসলে আমি জানি না। আমার অপরাধটা কোন জায়গায় ছিল, কেন আজকে আমার জীবনটা এরকম হইল। আজকে তানজিলার ঘরে মেয়ে সন্তান হয়েছে 2টা, ইতালিতেও মেয়ে নিয়া, হাজব্যান্ড নিয়া সুন্দর করে, একবার ইতালি একবার ফ্রান্সে, এরা লন্ডনেও গেছে, বিভিন্ন জায়গায় তার হাজব্যান্ডে এসে ঘুরতেছে। আমার ভাইয়েরা মানুষের দিনমজুরের কাজ করে, নিজের জায়গায় থাকতে পারে না, এই আইসা ধমকায়, ও আইসা ধমকায়, কোর্ট থেকে নোটিশ আসে, ওরা বাড়ি থেকে বেরিয়ে যাইতে বলে। আমার ছোটো যে বোনটা আছে, ছোটো বোনটার আর বিয়ে দিতে পারেনি এই ঝামেলায় পরে। আমার বোনটার বিয়েই হয় না এখনও, আমার বোনটা আজকে অনেক বয়স হয়ে গেছে, তার বিয়েটাই হইল না। কী এমন অপরাধ ছিল ভাই, আল্লাহ ভালো জানে। কোন অপরাধের শাস্তি আমরা পাইছি। আপন ভাই, আমার অত্যন্ত ভালো লাগে আপনার মুখে মানুষের জীবনের গল্পগুলো শুনতে। আমি আপনার অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি ভাই। আমার মতো যারা আছে তাদের কাছে আপনি ফেরেস্তা। আপনার কাছে অনুরোধ, আপনি আমার এই গল্পটা বলবেন। এবং একজন প্রবাসী হিসেবে অনুরোধ করে যাই, আমি হয়তো আর কখনো দেশে যাব না, বা দেশে যাওয়ার আমার কোনো সুযোগও নাই। আমার ভাইরাও আমারে মারবো পাইলে, আমার
শাশুড়ির ভাইয়েরা মানে আমার মামা শ্বশুরা তারাও পাইলে আমারে মারবো, আমি তো ভাই মারাই যাব। যার জন্য আমি চাচ্ছি না দেশে আর কোনো দিন যাবো। হয়তো আল্লাহর এই পবিত্র নগরী সৌদি আরবে একটা সময় মারা যাব। যদি সৌদি আরবে থাকতে না পারি সেখান থেকে হয়তো মিডল ইস্টে বা অন্য আরব ইউরোপের কোনো দেশে চলে যাব। কিন্তু আপনার কাছে অনুরোধ, আমার না বলা কথাগুলো আপনি লাখো মানুষের সামনে তুলে ধরেন। আপনি মানুষকে বলেন বরিশালের ছেলে তারেক হোসেন, সে যে তার 50 বছরের শাশুড়িকে বিয়ে করছে জোর করে, এটা আসলে অন্যায় করে নাই, আমি প্রতিশোধ নিয়েছি। ভালো থাকবেন আপন, আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা। সৌদি আরব থেকে এই অসহায় ভাইয়ের গল্পটা যদি পারেন তুলে ধরবেন। আসসালামু আলাইকুম। দরকার তো 3.5 হাত, কিন্তু যুদ্ধ হয় বিঘায় বিঘায় সম্পত্তি নিয়ে। বন্ধুরা, তারেক হোসেনের গল্পটা আজ থেকে অনেক মাস আগে আমি গল্পটা পেয়েছিলাম। তো ওনার গল্পটা মামলাধীন অবস্থায় ছিল, যার জন্য গল্পটা প্রচার করব কি করব না এই বিষয়টা নিয়ে একটু সংকোচে ছিলাম। যাই হোক, একজন লয়ারের সাথে আলাপ করলাম এবং তিনি কিছু এভিডেন্স দিল, সব কিছু মিলে তার গল্পটা প্রচার করার পারমিশন পেয়েছি, যার জন্য আমি তার গল্পটা প্রচার করেছি। একটা বিষয়ে এখানে খুব খেয়াল করে দেখবেন যে শুরু থেকেই কিন্তু কিছু না কিছু অপরাধ তারেকের পরিবার তানজিলা এবং তানজিলার মা তানিয়ার সাথে করেছে, এবং সেটা শাস্তি সম্ভবত লাস্টের দিকে তারেক বা তার বাবা যাই হোক যারা সবাই পাইছে। পৃথিবীটা, আমি বারবার বলি যে পৃথিবীটা গোল, সার্কেল। আপনি কোনো একটা অপরাধ করে কিন্তু রেহাই পাবেন না, আপনি কোনো একটা অন্যায় করে কিন্তু আপনি মুক্তি পাবেন না। দুনিয়াটা কীরকম জানেন? যে আপনি অন্যের পুকুর থেকে মাছ ধরে আনলেন, অন্যের পুকুর থেকে মাছ ধরে আনলেন খাওয়ার জন্য। এখন মাছটা আনার পর আপনি মাছটাকে কাটলেন, পেঁয়াজ মরিচ দিলেন, তেল দিলেন, মাছটারে ভাজি করলেন। ভাজি করার পরে আপনি মাছটাকে রেখে দিলেন যে আপনি ভাত দিয়ে, গরম ভাত দিয়ে আপনি মাছ ফ্রাইটা খাবেন। কিন্তু এরই মাঝে বিড়াল মামা এসে কিন্তু মাছটা খেয়ে ফেলছে। এখন বিড়াল মামা এসে যে মাছটা খেয়ে ফেললো, তাতে আপনার লস কতটুকু হলো একবার চিন্তা করে দেখেন। আপনি চুরি করে মাছটা ধরে নিয়ে আসছেন, এটা তো আপনার একটা কষ্ট। আবার আপনার পেঁয়াজ গেল, তেল গেল, রসুন গেল, এটাকে রান্না করতে সময় গেল, আপনার গ্যাস গেল, সব কিছুই কিন্তু গেল। মাছ কিন্তু মূলত বিড়ালটা খেয়ে ফেলছে। তা অন্যের যদি আপনি 2 টাকার ক্ষতি করেন, ও ভাই, আপনার 4 টাকার ক্ষতি হবে। আপনি যদি অন্যের 2 টাকার ক্ষতি করেন, ভাই, আপনার 4 টাকার ক্ষতি হবে। এটা গজব নয়, এটা প্রকৃতির নিয়ম। কেন বুঝেন না? কারো হক মেরে দিবেন, কারো সম্পদ মেরে দিবেন, আপনি রাজা হয়ে যাবেন? না রে ভাই, কিচ্ছু না, কিচ্ছু না। এই দুনিয়াটা আসলেই কিছু না। আপনার কাছে মনে হয় যেন ওই মানুষটা মহাসুখে 10 তলায় ঘুমায়, ফ্রাডো নিয়ে ঘুরে, BMW চালায়, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, সুন্দর বউ নিয়ে ঘুরে। ওই যে জেমস ভাই একটা গানের মধ্যে বলেছিল যে দুনিয়াটা হচ্ছে সুখের একটা অভিনয়। এই দুনিয়াতে সত্যিকার অর্থে ভাই কেউ সুখী নয়। এই দুনিয়াটা একটা মিথ্যে সুখের অভিনয়। প্রত্যেকটা মানুষ জাস্ট সুখের একটা অভিনয় করে যায়। সত্যিকার অর্থে দুনিয়াতে কোনো মানুষই সুখে নাই, কোনো মানুষই সুখে নাই। নিঃশ্বাস যতক্ষণ আছে আপনার কষ্ট ততক্ষণ আপনার পিছু ছাড়বে না ভাই। তাই অন্যের হক নষ্ট করা, প্রতারণা করা, বেঈমানি করা, মানুষকে ধোকা দেওয়া। আমি খুব অসুস্থ, আমার ভীষণ অসুস্থ, আমি কথাও বলতে পারছি না। তারপরে ওনার গল্পটা, উনি আজকে আমাকে অনেকগুলো কল দিয়েছে, বললো আপন ভাই আপনার গল্পটা বলেন ভাই প্লিজ, খুব অনুরোধ করলো, যার জন্য রেকর্ড করতে বসা এবং ওনার গল্পটা রেকর্ড করা। আমি আজকে সারাদিন হসপিটালে ছিলাম, বিকালবেলা আসছি, এবং হসপিটালও এক ঘটনা, সেখানকারও এক নার্স, তিনি আবার আমার খুব পাগল ভক্ত। আমি ওই হসপিটালে শুয়ে আছি, স্যালাইন দেওয়া অবস্থায় তিনি তার জীবনের গল্প আমাকে বলল। ভালো লাগে মাঝে মাঝে কিছু মানুষ জড়ায় ধরে কষ্টের কথাগুলো বলে রাস্তাঘাটে। তো অনেকে চিনে ফেলে, কেউ চিনে না, বা যারা চিনে তারা জড়ায় ধরে কষ্টের কথাগুলো বলে। 2 মিনিটে কথা বলতে পারলে শান্তি লাগে। বেঁচে থাকার জন্য তো এইটুকুই যথেষ্ট না বন্ধু? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। এবং বরিশালের ভাই তারেক হোসেনকে যদি আপনার কোনো কিছু লেখার থাকে আপনি লিখবেন। উনি কারো কাছে বিচার চায় না, কারো কাছে উনি বিচার চায় না, উনি জাস্ট এটাই চায় যে আপনারা ওনার কথাগুলো শোনেন এবং ওনার জন্য দোয়া করেন, তিনি যেন তার বাকি জীবনটা যেখানেই থাকুক ভালোভাবে থাকতে পারে, এবং তার বাবা, তার মৃত বাবা মা এবং তার ভাই বোনরা যায় তাকে ক্ষমা করে দেয়। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা। আমি আপন
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড সালামু আলাইকুম।